আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা আমাদের 11 নম্বর লেকচারে, সো এটা অফিসিয়ালি আমাদের লাস্ট লেকচার হওয়ার কথা ছিল, বাট এটা আমাদের লাস্ট লেকচার না, মানে থিওরিটিক্যালি। ঠিক আছে, আমরা আরো 2টা লেকচার এক্সট্রা দিয়েছি। ঠিক আছে, সো এটা শুক্রবারে একটা পাবা, আবার সামনে আরেকটা আছে। তো ঘাবড়ানোর কোনো কারণ নাই, এবং আজকে আমি তোমাদের কাছ থেকে কিছু ফিডব্যাকস নিব। হুম আজকে আমি তোমাদের কাছে কিছু ফিডব্যাকস নিব, কিছু কথা বলবো, কিছু গল্প করব। তো কেমন আছো তোমরা সবাই? সবকিছু ঠিকঠাক? পড়াশোনা কেমন যাচ্ছে? কলেজ লাইফ কেমন যাচ্ছে? নতুন নতুন বা যারা বাসার থেকে বাইরে বের হয়েছো, অন্য শহরে গিয়ে থাকছো, তাদের কেমন যাচ্ছে দিনগুলো? ভালো যাচ্ছে, তাই না? এখানে রাজশাহী কলেজের কেউ আছো তোমাদের মধ্যে? রাজশাহী কলেজ কেউ আছো? এনিওয়ান? আখি ইসলাম, ওকে। আর নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, মাসুমা আক্তার। সিয়াম, ওকে। সো তোমরা রাজশাহী কলেজের যারা আছো, যেহেতু আমি রাজশাহী কলেজ থেকে বিলং করি, তোমরা আমাকে কাইন্ডলি একটু ইয়া কইরো, আমাকে একটু নক কইরো, একটু কাজ আছে। রাজশাহী কলেজ বা নিউ ডিগ্রি কলেজ বা রাজশাহী সিটি কলেজ, ঠিক আছে, রাজশাহীর কলেজে আর কি যারা আছো, ঠিক আছে। হ্যাঁ, এবং বাকিরাও করতে পারো, কোনো সমস্যা নাই, বাট আমার কাজ হচ্ছে রাজশাহীদেরকে নিয়ে। ঠিক আছে, মানে অনেকে ভাবতে পারো আর মনে হয় পার্সিয়ালিটি করছে। না না, আমি এখানে কাউকে মার্ক দিচ্ছি না বা কিছু দিচ্ছি না, ঠিক আছে। সো কোনো জিনিস না এগুলো, বা আমি তোমাদের পরীক্ষার খাতাও দেখি না বা কিছুই হয় না, তোমাদের পরীক্ষা হয় হয় আর কি। আচ্ছা, সো এখানে অনেক জায়গা থেকে অনেক কলেজের স্টুডেন্ট আছে আমি জানি। তো সবার কলেজ জিজ্ঞেস করতে গেলে, সবার কলেজের নাম নিতে গেলে অনেক সময় লেগে যাবে। তো অবভিয়াসলি পার্সিয়ালিটি করবোই, নিজের কলেজ না, নিজের কলেজের সম্পর্কে তো সবাই পার্সিয়ালিটি করবে। আচ্ছা, ঠিক আছে। সো তোমরা আমাকে একটা জিনিস শুরুতে ইনফর্ম করো, যারা রেগুলার ক্লাস করেছো, 11টা ক্লাস রেগুলার করেছো, তাদের বইয়ের ম্যাথগুলো করতে সমস্যা হচ্ছে কিনা। এই যে একটা সুন্দর বই তোমাদেরকে সবাই পড়তে বলে, হাজারো জ্ঞানের অধিকারী, হাজারি স্যারের বই, তাই না? উনি কিন্তু হাজার জ্ঞানের অধিকারী, সরোজ কান্তি সিংহ হাজারি, ঠিক আছে, এবং হারাধন নাগ স্যারের বই। তো এই বইয়ের বা আদার্স কোনো বইয়ের ম্যাথ করতে কি খুব বেশি প্রবলেম হচ্ছে তোমাদের? আচ্ছা, আমি তো ম্যাক্সিমাম কমেন্টে দেখতে পাচ্ছি যে সমস্যা হচ্ছে না। কারণ দেখো, আমি যে কোনো জায়গা থেকে বই যদি খুলি তোমাদেরকে দেখাই, তোমার আসলে জিনিসগুলো ইজি, মানে এতটা ইজি আর কি, মানে তোমাদের কোনো কিছু অপরিচিত লাগার কথা না, মানে সবকিছু তোমাদের পরিচিত লাগার কথা। চ্যাপ্টার শেষ হইতে হইতে আরো পরিচিত লাগবে আমাদের, আরো 5টা লেকচার বাকি। পর্ব 11, 12, 13, 14, 15, 16, মানে আরো 6টা লেকচার বাকি। সো 6টা লেকচার পরে তো তোমাদের আরো অনেক কিছু হয়ে যাবে। সো এতদিন যেগুলো পড়ানো হয়েছে, বয়েলের সূত্র, চার্লস সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, গেলুসাকের সূত্র, পিভি ইকুয়াল টু এনআরটি, আইডিয়াল গ্যাস ইকুয়েশন যেটা, গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র, ডাল্টনের আংশিক চাপ সূত্র, কালকে যেটা করাইলাম আরএমএস বেগ, এগুলোতে কারো প্রবলেম কিনা? সেলুসারের বুক পড়তে কষ্ট হচ্ছে? সেলুসার কি কেমিস্ট্রি বইও লেখা শুরু করে দিয়েছে নাকি আজকাল? মানে সেলুসার তো, মানে যদিও উনি নাই এখন, মানে এখন তো, মানে উনার তো ফিজিক্স বই ছিল, তো কেমিস্ট্রি বই কোথা থেকে পাইলা? বলে সেলুসারের বই পড়তে প্রবলেম হইতেছে। হ্যাঁ, আচ্ছা। আমি সেলুসারের বই খুব পছন্দ করতাম, খুবই ভালো লাগতো আমার, সুন্দর 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 ম্যাথ। ঠিক আছে, তোমরা সেলুসারের বই করবা, যাদের বুয়েটের টার্গেট
তারা সেলুসারের বই করতে পারো বা হচ্ছে অক্ষরপত্র বই করতে পারো, ঠিক আছে? আর যাদের মেডিকেল টার্গেট তারা আবার ইসাক স্যারের বই পড়বা। হ্যাঁ, তোমরা যে যাই বই পড়ো না কেন, আমি তোমাদেরকে সাজেস্ট করব মানে ওনার ভুলভাল বইটা হইলেও পড়বা। মানে ওনার বইটা ভুলভাল, অনেক কিছুই ভুলভাল আছে, বাট আসলে দিন শেষে তোমার তো একটা মার্ক পাইতে হবে। তোমার দিন শেষে তো কিছু জিনিস সিকিউর করতে হবে, তোমার একটা ইউনিভার্সিটি সিকিউর করতে হবে, তোমার বোর্ডে কিছু মার্ক সিকিউর করা লাগবে। সো ভুলভাল হইলেও এই বইটা পড়বা, এবং সঠিক জিনিস তো আমি শিখাচ্ছি। আমারও ভুল হইতে পারে, বাট সঠিক জিনিস আমি শেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। ভুল আমারও হইতে পারে, মানে ভুল যে ওখানে শুধু আছে তা না, আমার পড়ানোর মধ্যে ভুল থাকতে পারে না এমন না, থাকতেই পারে। থাকলে আমাদেরকে বলবা, আমাকে বলবা স্যার আপনার এটা ভুল মনে হচ্ছে। তোমরা যেমন একজন একটা মেয়ে একদিন ইয়া করছে, মেসেজ দিছে, নাম মনে নাই আমার, মেয়ে ছিল তো, ও ও হচ্ছে বলছে যে স্যার আপনার এই ম্যাথটা ভুল গিয়েছে। আমি বললাম কি ভুল গেল রে বাবা? তো পরে প্রথমে ও ভুল লিখছে সূত্র, ও লিখছে এই সূত্র P1 V1 প্লাস P2 V2 ডিভাইড বাই V1 ইন্টু V2। সো এটার কারণে ফার্স্টে ভুল করেছে। তো পরে আমি বললাম যে তোমার এখানে ভুল, এটা V1 প্লাস V2 হবে। পরে ও আবার দেখায় যে ভাই আমি তো ইয়া করছি, মানে লিখছি V1 প্লাস V2, বাট আমি করছি কিন্তু V1 প্লাস V2। খুবই ভালো কথা, হইলো, ঠিক আছে। তো তারপরে কোথায় ভুল, ও আরেক জায়গায় কি ভুল করছে এরকম 1.49x প্লাস এক্স। তো ও যেটা করছে এটা কত হবে, এটা 1.49, এটা 1, তো এটা হবে 2.49x। তো ও যেটা করছে 1.49x 1.49x প্লাস এক্স, ও করছে 2 ইন্টু 1.49x। এটা কোনো কথা? ঠিক আছে। সো তোমরা যেটা করবা, এরকম কনফিউশনে পড়লে তোমরা বলবা যে স্যার একটু আমাকে হেল্প করেন, মানে ও ওইভাবেই বলেছিল যে স্যার একটু আমাকে দেখান কোথায় একটু সমস্যা হয়েছে। তো তোমরা একটু এভাবে অ্যাপ্রোচ করবা। হইতে পারে ভুল হইতে পারে, মানে টুকটাক মাঝে মধ্যে মাথা ব্ল্যাঙ্ক আউট হয়ে যায়, এগুলা হইতে পারে। সো কানেক্টেড থাকতে হবে আমাদের সাথে, বলতে হবে যে স্যার RMS বেগের এই ম্যাথটা পারছি না, বা স্যার পিভি ইকুয়াল টু এনআরটির এই ম্যাথটা পারছি না। বুঝলা? এগুলো আমার আইডি, আমার নাম দিয়ে সার্চ দিলে পেয়ে যাবা, সাব্বির হোসাইন শিশির, ঠিক আছে। দেখবা একটা কি ডিপি আছে, আমার ভুলে গেছি কি ডিপি দেওয়া আছে। আচ্ছা, কি একটা অবস্থা, আইডিতে কি ডিপি দেওয়া সেটা আমি ভুলে গেছি, কারণ আমার মাথার মধ্যে এখন আছে, আমি আজকে পড়াইতে হবে, কি কি পড়াবো এটা। ওকে, সো আমরা পিভি আরএমএস ভেলোসিটির ম্যাথ সূত্র ফর্মুলা পড়িয়েছিলাম, যে ফর্মুলাটা তোমরা খুব কম জায়গায় পাবা, খুব বেশি জায়গায় পাবা না। তো ফর্মুলাটা আমাদের মনে আছে, আরএমএস ভেলোসিটির ফর্মুলাটা মনে আছে? সিআরএমএস বা ভিআরএমএস, যেটা আর কি ভি দিয়ে লিখেছিলাম যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। ভিআরএমএস ইকুয়াল টু রুট ওভার 3RT ডিভাইডেড বাই এম, তাই না? এই ছিল আমাদের ফর্মুলা। তো আমি একটু জাস্ট তোমাদেরকে একটা জিনিস করাই রাখি। সো অনেক জায়গায় ভিআরএমএস এর জায়গায় তুমি সিআরএমএস জিনিসটা পাইতে পারো। সিআরএমএস ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 3RT ডিভাইডেড বাই এম। এবং একটা কথা বলেছিলাম, আরেকটা ফর্মুলা ছিল, তাই না? আরটি এর জায়গায় পিভি থাকতে পারে, আরটি এর জায়গায় অনেক সময় পিভি থাকতে পারে, বাট আমি সাজেস্ট করব যে পিভি করতে গেলেও একটু ঝামেলা হইতে পারে আর কি, যে যাই হোক সমস্যা নেই, আরটি দিয়ে করার চেষ্টা করবা, কারণ অনেক সময় পিভি ইকুয়াল টু এনআরটি, এন ক্যালকুলেট করে ফেলো তোমরা। আমি দেখাচ্ছি তোমাদেরকে, দেখাচ্ছি, কোনো সমস্যা নেই। আরেকটা ফর্মুলা আমরা কি পেয়েছিলাম বলতো? রুট ওভার 3p ডিভাইডেড বাই কি, রো, 3p ডিভাইড বাই রো, এটা আমরা পেয়েছিলাম। দুইটা ফর্মুলা ছিল আমাদের। হ্যাঁ, আবার ধরো ওই যে এটা যেটা বললাম যে তোমার এটা হইতে পারে, তাই না, যে আরটি পিভি ইকুয়াল টু এনআরটি, তাই না? এটা আমরা জানি। হোয়েন বা ইফ মানে যদি, যদি এন ইকুয়াল টু 1 মোল হয়, 1 মোল, তাহলে পিভি ইকুয়াল টু আরটি না? তাহলে পিভি ইকুয়াল টু আরটি, তখন এই ফর্মুলাটাকে আমি লিখতে পারি ফর 1 মোল, 1 মোলের জন্য, ফর 1 মোল অফ গ্যাসেস, হ্যাঁ, ফর 1 মোল অফ গ্যাসেস, সিআরএমএস ইকুয়াল রুট ওভার
3 PV/RT, ঠিক আছে, 3 PV/RT, এটা 1 মোল, এটা লিখলাম না, তো এটাও আর কি হইতে, সরি PV/RT কেন, PV/M, 3 PV/M। আরে যে V/M মানেই তো হচ্ছে 1/ρ আর কি, ঠিক আছে না? তো এগুলো আমাদের পড়া হয়েছে। তো এই জিনিসগুলো তোমাদের পারা উচিত। এবং একটা কথা বলেছিলাম, এমটা কোন এককে নিতে হবে বলো দেখি, মানে এখানে সবথেকে সমস্যার জায়গাটা হচ্ছে এমটা কোন এককে নিতে হবে। এম, আণবিক ভর যেটা, আণবিক ভরটা কোন এককে নিতে হবে দেখি বলো। কেজি পার মোল এককে, হ্যাঁ কেজি পার মোল এককে নিব, ঠিক আছে। মানে যেটা ছিল তাকে আমরা 10⁻³ দিয়ে গুণ করে দিব আর কি, যেটা আমরা আগে লিখতাম ওর থেকে। ওকে, সো আমি একটা ম্যাথ করতে দেই নাকি, আমি একটা ম্যাথ করতে দেই। ধরো তোমাদের বোর্ডে যেভাবে ম্যাথ গুলো থাকবে, আমরা সিকিউ সলভিং ক্লাস তো নিবই, সিকিউ সলভিং ক্লাস তো আমরা নিবই, এটা কোনো সমস্যা নাই। আজকের দিনের ম্যাথ নাম্বার 1, তোমাদের অনেক সময় তোমরা ভাবো যে আমি মনে হয় ম্যাথ করাই না, বাট আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, আমার যে 10টা ক্লাস হয়েছে, 10টা ক্লাসে যদি আমার নাম্বার অফ ম্যাথ করানো দেখো, তাহলে আমি অলমোস্ট 50+ ম্যাথ করিয়েছি, 50+। তো তোমরা আমাকে একটু জানাইও তো যে আগের 10টা ক্লাস আর আজকের ক্লাস মিলে, হ্যাঁ, টোটাল কয়টা ম্যাথ আমি করিয়েছি। RMS এ 8 RT হবে না? গাধা 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 গাধা, রিয়াল গাধা, বড় সড়ো গাধা। মানে এত সুন্দর করে কালকে 1 ঘন্টা ধরে প্রমাণ করছি আমি এটা, প্রমাণ করার পরে কেমনে বলে যে 8 RT/M হবে না RMS এ, কেমনে? হ্যাঁ, মায়ের দেওয়া লাগে। আচ্ছা বলো, যাই হোক, এখানে ধরো তোমার কাছে আছে 48 গ্রাম অফ কার্বন ডাইঅক্সাইড, 25°C। প্রশ্ন হচ্ছে, গ্যাসটির বর্গমূল গড় বর্গবেগ আর কি, RMS বেগ কত? বেগ কত? গ্যাসটির RMS বেগ কত? বলো কত হবে এটা? সূচি বলছো 3 PV/M কিভাবে হলো? PV = nRT, তো n = যদি 1 মোল হয় তাহলে PV = RT, PV = RT, ঠিক আছে। তাহলে CRMS = √3 PV/RT। স্যার একটু বড় করে লিখেন। আর বড় পারতাম না বাবা, অনেক বড় লিখা, অনেক বড় লিখছি। আর বড় লিখলে আমাকে মানে একটা ম্যাথে 4 পেজ স্লাইড ইউজ করতে হবে। আর যারা বুঝতে পারতেছেন আমার ইনস্ট্রাকশন ফলো করো, হ্যাঁ। গ্যাসটির RMS বেগ কত? গ্যাসটির RMS বেগ কত? আচ্ছা, সো দেখো এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, তো তোমার RMS এর CRMS ফর্মুলা কি? √3RT/M, 3RT/M। আচ্ছা একটা কথা বলো দেখি, এখানে কি আমি মোল সংখ্যা আমার RMS বেগে কোনো ইফেক্ট ফেলবে নাকি ফেলবে না? মোল সংখ্যা RMS বেগে কোনো ইফেক্ট ফেলবে নাকি ফেলবে না? বলো, মোল সংখ্যা RMS বেগে কোনো ইফেক্ট ফেলবে নাকি ফেলবে না? কি মনে হয়? ফেলবে না, হ্যাঁ, কোনো ইফেক্ট ফেলবে না। কারণ হচ্ছে বলেছিলাম যে তুমি বেগ মাপতেছো মানে বেগ মাপতেছো, ঠিক আছে। 5টা মানে একটা মানে ধরো 10টা ইঁদুর, বলেছিলাম যে 10টা ইঁদুর রাখা আছে, এক একটা ইঁদুর 5 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে, তো 10টা ইঁদুরের বেগ কি তুমি যোগ করবা? কোনো মানে মানেই হয় না। একটা ইঁদুরের বেগ যা, 10টা ইঁদুরের বেগও তা, ঠিক আছে। ডক্টর নাহিদ স্যার, আমি নতুন ভর্তি হয়েছি। কেন? তুমি ডক্টর হওয়ার পরে কেন ভর্তি হইলা এখানে? ওয়াই? তোমার জায়গা তো মানে হসপিটালে।
অথবা তুমি মেবি পিএইচডি হোল্ডার, ওয়াই, ওয়েলকাম বাই দ্য ওয়ে, ক্লাস করো। আগে আমাদের 10টা ক্লাস হয়ে গিয়েছে, ওগুলো করতে পারো। সো আমার এখানে মোল সংখ্যা বের করার কোনো দরকার নাই। তাহলে √3 ইন্টু 8.314, টেম্পারেচারটা আমরা নিব কেলভিনে, এটা হবে 298 ডিভাইডেড বাই কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর হচ্ছে 44 ইন্টু 10⁻³ বলেছিলাম কেজি পার মোলে নিব। তাহলে আমাদের অ্যান্সার কত আসে? 411 না, 411। তো এই যে এক একজনের এক এক উত্তর আসা শুরু হয়েছে। √3 ইন্টু 8.314 ইন্টু 298। আমি কোনোদিন কোনো ব্যাচে স্টুডেন্টের অ্যান্সার দেখে অ্যান্সার লেখার সাহসটা করতে পারি নাই, কারণ দেখি একজন একটা উত্তর দিছে, তারপরে 5 জন দেখে আরেকটা উত্তর দিছে। ঠিক আছে, এত মিটার পার সেকেন্ড, বাই দ্য ওয়ে, ঠিক আছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের আজকের দিনের ম্যাথ নাম্বার 1। ওকে, এবার আরেকটা ম্যাথ লিখো। আচ্ছা, আরেকটা ম্যাথ করার আগে আমরা একটা থিওরিতে যাই, আমরা একটা সুন্দর থিওরিতে যাই, চলো। হইলো? তাহলে আমাদের এটা ইফেক্ট করবে না। এখন কথা হচ্ছে, আমরা তো গ্যাসের বেগ বের করা শিখেছি, আমরা গ্যাসের বেগ বের করা শিখেছি যে কিভাবে একটা গ্যাসের মানে বেগটা আরএমএস বেগ বের করি আমরা। ঠিক আছে, মানে আরএমএস বেগ কেন বের করা হয় এটা যারা প্রমাণটা কালকে করেছো, ঠিক আছে, তারা তো ভালো মতো বুঝে গিয়েছে অলরেডি যে আসলে এক্স্যাক্টলি দিস ইজ দ্য মেইন থিং। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, একজন বলছো আমি 30টা ম্যাথ করাইছি, সো আমি 30টা ম্যাথ করাইলে তোমাকে আরো 300টা ম্যাথ নিজে পারতে হবে, দ্যাট ইজ দ্য মেইন থিং। ঠিক আছে, আচ্ছা, আর এর মান তো 8.854 ইন্টু 10⁻12। সাবাস, আর এর মান 8.854 ইন্টু 10⁻12। সাবাস, ওইটাই হবে 8.854 ইন্টু 10⁻12, এটাই হবে। এটা দিয়েই তুমি করে আসবা। আমি ভুল পড়িয়েছি, আমি ঠিক পড়াবো না, আমি ভুলটাই পড়াবো, তুমি ওইটা দিয়ে করে আসবা। আমি চাই তুমি ওটা দিয়ে করে আসবা। এই ম্যাথ পরীক্ষাতে দিবে, তুমি ওটা দিয়েই করে আসবা। যদি না করো, ঠিক আছে, যদি না করো তোমার সমস্যা হবে, বলে দিলাম, জিনভূত পাঠিয়ে দিব কিন্তু। 8.854 ইন্টু 10⁻12, ওইটা দিয়েই করে আসবি, না করলে সমস্যা হবে। হ্যাঁ, বলে দিচ্ছি। এবার আমরা পড়বো হচ্ছে গতিশক্তি, কোন একটা গ্যাসের গতিশক্তি। সো বেগ থাকলে তো গতিশক্তি থাকবেই, খুবই অবভিয়াস। ঠিক আছে, বেগ থাকলে গতিশক্তি থাকবে, খুবই অবভিয়াস। তাহলে আমার দরকার গতিশক্তি, কাইনেটিক এনার্জি। ঠিক আছে, কাইনেটিক এনার্জি, গতিশক্তি খুবই অবভিয়াস যে যার বেগ থাকবে তার গতিশক্তিও থাকবে। এখন কথা হচ্ছে ভাই বিভব শক্তি থাকবে না? অবভিয়াসলি থাকে, কিন্তু আদর্শ অবস্থার জন্য বিভব শক্তি 0 ধরে নেওয়া হয়। কি বললাম ভাই? গ্যাসের কি বিভব শক্তি থাকবে না? থাকবে, সিআরভি একই। গ্যাসের কি গতি শক্তি থাকবে না? থাকবে। বিভব শক্তি থাকবে না? থাকবে। বাট বিভব শক্তি 0 ধরে নেওয়া হয় আইডিয়াল গ্যাস। আমি আদর্শ গ্যাসের একটা কি বলেছিলাম, যে একটা গ্যাসের আরেকটা গ্যাসের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলটা 0, মানে অলমোস্ট বিভব শক্তিটা 0 ধরে নেওয়া হয় আইডিয়াল কন্ডিশনে। ওকে, আমরা আইডিয়াল কন্ডিশন থেকে নন আইডিয়াল কন্ডিশনে আজকে চলে যাব, আমরা পড়ে ফেলবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা, তো দেখো গতি শক্তি, কাইনেটিক এনার্জি, এটা আমরা কিভাবে বের করি বলো। এখানে ধরো আমাদের একটা গ্যাস মলিকিউল আছে, আমরা একটা গ্যাস মলিকিউল নিয়ে কাজ করি। ঠিক আছে, না অনেকগুলো গ্যাস মলিকিউল আছে, অনেকগুলো গ্যাস মলিকিউল আছে। তো এই মনে করো V1 বেগে যাচ্ছে, এই মনে করো V2 বেগে যাচ্ছে, ও মনে করো V3 বেগে যাচ্ছে, ও মনে করো V4 বেগে যাচ্ছে। তো আমরা কি কি করতে পারি বলতো চারটার জন্য? চারটার জন্য আমরা কি করতে পারি? হ্যাঁ, তাহলে ই কে, তাহলে টোটাল ই কে কত হবে? হাফ। ধরলাম সবগুলোর ভরই হচ্ছে এম, এটার ভর হচ্ছে এম। আমরা আগের দিন ধরেছিলাম যে এক একটা গ্যাস মলিকিউলের ভর হচ্ছে এম, এম 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 এম। তাহলে হাফ এম V1 স্কোয়ার প্লাস হাফ এম V2 স্কোয়ার প্লাস হাফ এম V3 স্কোয়ার
প্লাস ডট 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 ডট, মানে অনেকগুলো অণু থাকে না, এন সংখ্যক, মনে করো এন সংখ্যক গ্যাস অণু আছে, কি সংখ্যক, এন সংখ্যক, ডট 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 হাফ এম ভি এন স্কোয়ার। ওকে, হাফ এম ভি এন স্কোয়ার, এম সংখ্যক গ্যাস অণু আছে ওখানে, এম সংখ্যক গ্যাস অণু আছে। তাহলে তুমি এখান থেকে হাফ কমন নাও, মানে হাফ এম কমন নাও, তাহলে ভি ওয়ান স্কোয়ার প্লাস ভি টু স্কোয়ার প্লাস ডট 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 প্লাস ভি এন স্কোয়ার, তাই না? আচ্ছা, এবার এক কাজ করো, আমি চাচ্ছি এন দিয়ে ভাগ করব, এভারেজ করব, তাহলে হাফ এম ইন্টু একটা এন গুণ দিলাম আর এন দিয়ে ভাগ দিলাম, ভি ওয়ান স্কোয়ার ভি টু স্কোয়ার প্লাস ডট 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 প্লাস ভি এন স্কোয়ার ডিভাইডেড বাই এন। এখানে এন কিন্তু মোল সংখ্যা না, এই এন কিন্তু মোল সংখ্যা না, এন হচ্ছে গ্যাস অনুসংখ্যা। এই বেগটাকে কি বলা হয় বলো তো ভাই? হোয়াট ইজ দিস? আগের দিন যারা ক্লাস করেছো এই টার্মটাকে কি বলে? আমি প্রমাণের সময়ও কিন্তু আগের দিন এই টার্মটা নিয়ে আসছিলাম। এই টার্মটাকে কি বলে? আরএমএস ভেলোসিটির বর্গ, স্কোয়ার। মানে আমাদের সিআরএমএস ছিল এরকম, তাই না? ভিআরএমএস ছিল আমাদের এরকম, ভিআরএমএস হচ্ছে রুট ওভার ভি ওয়ান স্কোয়ার প্লাস ভি টু স্কোয়ার প্লাস ডট 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 প্লাস ভি এন স্কোয়ার ডিভাইডেড বাই এন। তাহলে আমি যদি ভিআরএমএস স্কোয়ারটা বের করি, তাহলে ভিআরএমএস স্কোয়ার হচ্ছে ভি ওয়ান স্কোয়ার প্লাস ভি টু স্কোয়ার প্লাস ডট 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 ভি এন স্কোয়ার ডিভাইডেড বাই এন। তাহলে এই টার্মটা আমার হচ্ছে ভিআরএমএস এর উপরে স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমার জিনিসটা দাঁড়াচ্ছে হাফ এম ইন্টু এন ভিআরএমএস স্কোয়ার, এটা হচ্ছে আমার ইকে, এটা হচ্ছে আমার ইকে। ওকে, তো তোমাকে অনেকে ডিরেক্ট লিখে দিবে, তোমাকে ডিরেক্ট এই জিনিসটা শেখাবে অনেকে, যে ভাইয়া দেখো, যে ভাইয়া দেখো ইকে ইকুয়াল হাফ এম ভিআরএমএস স্কোয়ার, ডিরেক্ট লিখে দিবে, হুইচ ইজ রং। এভাবে ডিরেক্ট তুমি লিখতে পারো না, তোমাকে দেখাতে হবে যে তুমি কিভাবে এটা পাচ্ছ। সো যাই হোক, ওই কথা বাদ দেই। আমরা আগের দিন একটা ইকুয়েশন পেয়েছিলাম, মনে আছে কিনা যারা ক্লাস করেছো? পিভি ইকুয়াল টু 1/3 এম এন ভিআরএমএস স্কোয়ার, এই ইকুয়েশনটা মনে আছে? লেকচার 10-এ এটা পেয়েছিলাম, মানে কালকের লেকচারে ছিল এটা, খাতাটা দেখো, লেকচার 10, 1/3 এম এন ভিআরএমএস স্কোয়ার। বইয়ে অন্যরকম, বইয়ে তো নাই কিছু, বইয়ে আছে কিছু, নাই তো। ওকে আরিফ, ওকে ওকে, এক কাজ করো, এটারে কয় নাম্বার দিবা? 1 নাম্বার দাও। এটারে কয় নাম্বার দিবা? 2 নাম্বার দাও। 1 এবং 2 ভাগ করো, 1 এবং 2 ভাগ করো। ঠিক আছে, 1 এবং 2 ভাগ করো। তাহলে 1 ভাগ 2, 1 ভাগ 2, তাহলে কি হবে? ইকে বাই পিভি, ইকে ডিভাইডেড বাই পিভি ইকুয়াল, উপরে কি থাকবে? হাফ এম ইন্টু এন ইন্টু ভিআরএমএস স্কোয়ার ডিভাইডেড বাই, এটা কি থাকবে? 1/3 ইন্টু এম ইন্টু এন ইন্টু ভিআরএমএস স্কোয়ার। তারপরে কি হবে? তারপরে কি হবে? কাটাকাটি কাটাকাটি হয়ে যাবে, এম কাটা যাবে, এম কাটা যাবে, এন কাটা যাবে, এন কাটা যাবে, ভিআরএমএস ভিআরএমএস কাটা যাবে, ডান। তাহলে থাকে কি? এই 3টা উপরে যাবে, 2 নিচে যাবে, তাহলে থাকে হচ্ছে 3/2, থাকে কি? 3/2। কালকে তো ক্লাস আপনার ছিল না, মানে আগের ক্লাসে রে, তাহলে
ইকে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে ভাইয়া? ইকে ইকুয়াল টু দাঁড়াচ্ছে 3/2 পি ইন্টু ভি। 3/2 পি ইন্টু ভি। ইকে ইকুয়াল 3/2 পি ইন্টু ভি। মফিজ কট পেয়ে গেলাম। পেয়ে গেলাম 3/2 পি ইন্টু ভি। ওকে, এটা কি সেই জায়গা যেখানে ডিওএফ হিসেবে আসবে না? পড়াবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলতে পারো বলতে পারো, ট্রু। প্রমাণ এক্সামে আসবে না, আসতে পারে, আসতেও পারে, আগে আসতো, মানধাতার আমলে আসতো, এখন আসে না। তাহলে ভাই এটা হচ্ছে 3/2 পিভি। তা পিভি মানে আবার কি? পিভি মানে আবার এনআরটি। পিভি মানে কি? এনআরটি। তাহলে এন মোল গ্যাসের জন্য, ফর এন মোল অফ গ্যাস, এন মোল অফ গ্যাস, তাহলে ইকে ইকুয়াল টু কি হবে? 3/2 এনআরটি। পিভি ইকুয়াল টু এনআরটি না? পিভি ইকুয়াল টু এনআরটি, তাহলে 3/2 এনআরটি। এখন বলো তো গতিশক্তিতে কেন এই এনটা আসলো? এন হচ্ছে মোল সংখ্যা, মোল। অথবা তুমি এন এর জায়গায় তুমি এটাও লিখতে পারো, ইকে ইকুয়াল টু 3/2 এন মানে কি? ডাব্লিউ বাই এম আর টি, এটাও তুমি লিখতে পারো। বলো তো এখানে এন কেন আসলো? কারণ একটা সিস্টেমের আমি গতিশক্তি চাচ্ছি, একটা সিস্টেমে আমি গতিশক্তি চাচ্ছি। মানে মনে করো, কি দিয়ে দেখাই, তো সিলিন্ডার অনেক বড়, এটা চাড়া যাবে না। মনে করো একটা বক্স, ঠিক আছে? তুমি মনে করো একটা বক্স আছে এখানে, মনে করো এটা 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 এটাই, ঠিক আছে? মনে করো এইখানে অনেকগুলো গ্যাস, মনে করো এইখানে অনেকগুলো গ্যাস আছে এবং এটা একটা পাত্রের মধ্যে বন্দি, পাত্রের মধ্যে বন্দি। এখন ভাই বেগ তো বেগ, এর বেগ যা, এর বেগ তো আমি ধরে নিচ্ছি সবার বেগ সেম, বাট এরা যখন গ্যাসের গায়ে ধাক্কা দিবে একটা আলাদা আলাদা গতিশক্তি আছে সবার, মানে সবার তো গতিশক্তি আছে, সবাই মিলে একটা টোটাল এনার্জি আমি ফিল করব না? আমি কি কারো একার এনার্জি ফিল করব? 10 জন মিলে যদি তোমাকে মারে, তো তুমি টোটাল একটা বড় সড়ো সবগুলোর যোগফল ফিল করবে না? 10 জন মিলে যদি তোমাকে মারে, তো তুমি একটা টোটাল সাম, মানে ও কিছু মারলো ও কিছু মারলো, ঠিক আছে, তুমি অনেক টোটাল একটা মায়ের ফিল করবা। দ্যাটস ওয়াই তোমার এখানে মোল সংখ্যাটা ফ্যাক্ট, গতিশক্তির জন্য তোমার মোল সংখ্যাটা ফ্যাক্ট। কারণ আসলে শক্তিটা তুমি এ পাত্রের গায়ের উপরে ফিল করতেছো, এই ভিতরের ইন্টারনাল অবস্থাটা ফিল করতেছো তুমি। পাত্রের গায়ে বলাটা ঠিক হবে না, ইন্টারনাল যে এনার্জিটা তুমি ফিল করতেছো এখানে, ওভারঅল যতটুকু আছে। তাহলে গতিশক্তির জন্য কিন্তু 3/2 এনআরটি, 3/2 এনআরটি। ওকে, সাবাস। তাহলে আমরা ম্যাথ করি, চলো কিছু ম্যাথ করি। ক্লিয়ার? তাহলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে, সো আমার কিন্তু সরাসরি এটা চলে যাওয়ার কথা ছিল আজকে, বাট আমি ভাবলাম যে না, এটা আমি করে দেই, ঠিক আছে? কারণ দিন শেষে এগুলো পড়ার সময় আর তোমরা পাবা না, এরপরে খালি সূত্র পড়বা ম্যাথ করবা, সূত্র পড়বা ম্যাথ করবা, এই জিনিসগুলো কখনো আর এভাবে তুমি পড়িয়ে পাবা না, ঠিক আছে? একাডেমিক জিনিসটা এজন্যই তুমি একটু সিনসিয়ার থাকবা। ওকে, চলো তাহলে আমরা যাই। সো আজকের দিনের আমাদের ম্যাথ নাম্বার 2। আজকের দিনের ম্যাথ নাম্বার 2, এখানে তোমাকে বলা হচ্ছে 100 গ্রাম অ্যামোনিয়া, অ্যামোনিয়া গ্যাস, 100 গ্রাম অ্যামোনিয়া গ্যাস, ঠিক আছে? টেম্পারেচার হচ্ছে 238 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? 238 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এবার আরেকটা পাত্র আমি নিচ্ছি, আরেকটা পাত্রে আছে, আচ্ছা এটা পরে করি, এটা পরে করি, আগে এটা করি শুধু। বলো এখানে অ্যামোনিয়া এর আরএমএস বেগ কত? আরএমএস বেগ কত? আর আরেকটা কোশ্চেন হচ্ছে ইকে কত, গতিশক্তি কত, ঠিক আছে? মোট গতিশক্তি কত? মোট
গতিশক্তি কত। আজকের ক্লাসের শেষে কিছু হায়ার আলোচনা করব। সো যাদের মনে করো যে হচ্ছে একটু আপগ্রেড স্টুডেন্ট হওয়া উচিত বা তুমি হইতে চাও, তাহলে তোমরা ক্লাসের শেষ পর্যন্ত থাকতে হবে। তাহলে আরএমএস বেগ, তাহলে আরএমএস বেগের জন্য সোজা জিনিস, আরএমএস বেগের জন্য সোজা জিনিস 1 নাম্বার দিব। তাহলে সিআরএমএস বা ভিআরএমএস যেটাই বলো না কেন, √3 ইন্টু 8.314 ইন্টু টেম্পারেচার কত 238 প্লাস 273, এত টেম্পারেচার ডিভাইডেড বাই আমার ইয়া কত আণবিক ভর কত 17 ইন্টু 10⁻³ কারণ আণবিক ভর হচ্ছে 17। তাহলে আরএমএস ভেলোসিটি কত আসে এখানে 3 ইন্টু 8.314 ইন্টু 238 প্লাস 273 ডিভাইড বাই 17 ইন্টু 10⁻³ 865.86 865.86 মিটার পার সেকেন্ড। ওকে ডান। 2 নাম্বার হচ্ছে মোট গতিশক্তি বলেছে, এখানে কি বলেছে মোট গতিশক্তি, তার মানে আমার ওভারঅল যতটুকু অ্যামোনিয়া আছে সবার গতিশক্তি আমার লাগবে, ওভারঅল যতটুকু আমার লাগবে সবটুকু আছে। জেরিন বলছে এম এর মান কিভাবে আসলো, এম এর মান কিভাবে আসতে পারে তুমি বলো, এমটা কি, এম হচ্ছে আণবিক ভর, ক্লাস করতে হবে ভাইয়া আগের প্রত্যেকটা ক্লাসে, আজকে 11 নম্বর ক্লাস, শুরু থেকে শুরু করে এখন পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে আণবিক ভর জিনিসটা আসছে। ওকে আচ্ছা, তাহলে মোট গতিশক্তি হচ্ছে আমার ইকে ইকুয়াল 3/2 এন আর টি। তাহলে আমার লাগবে কি 3/2 এন এর জায়গায় আমি কি দিব W/m আর টি। তাহলে 3/2 W কত, এখানে 100 গ্রাম আছে 100 ডিভাইডেড বাই আমার এম কত, এম হচ্ছে 17, এইখানে কিন্তু গ্রামে নিব, এইখানে কিন্তু গ্রামে নিব কারণ উপরেও গ্রাম নিচেও গ্রাম, ইন্টু 8.314 টেম্পারেচার কত, টেম্পারেচার হচ্ছে 238 প্লাস 273 কত আসে এগুলো আগের নিয়মে, শুধু এখানে ব্যতিক্রম, এম এর মানটা শুধু এখানে কেজিতে হয়, বাকি সব আগের মতো, বাকি ইচ এন্ড এভরিথিং আগের মতো। 273 কোথা থেকে আসলো, ওই যে আমি দোকানে গেছিলাম তো এখান থেকে কিনে আনছি 273, গুলশান 2 এ পাওয়া যায়। 3/2 100 ডিভাইডেড বাই 17 ইন্টু 8.314 ইন্টু, যারা ক্লাস করো নাই আগের ক্লাস করে নিবা, ঠিক আছে। তাহলে এটা আসে হচ্ছে ইকে ইকুয়াল 3.75 ইন্টু 10⁻⁴ জুল, এত জুল, শক্তির একক হচ্ছে জুল, ঠিক আছে না। 3.75 ইন্টু 10⁻⁴ জুল। ক্লিয়ার? এন কেমনে আসলো যে বোঝো নাই তাকে আবারও ক্লাস করতে হবে, আই এম সাজেস্টিং ইউ আগের ক্লাস করে আসতে হবে। এন হচ্ছে মূল সংখ্যা, এটা ছাড়া তুমি 9 পাস করতে পারো না, ইম্পসিবল। মূল সংখ্যা ছাড়া তুমি ক্লাস 10 পাস করতে পারো না, ইম্পসিবল। ক্লিয়ার কিনা বলো। $273 আসছে কেলভিন থেকে, মানে ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে নিতে জন্য, সেলসিয়াস থাকলে কেলভিনে নিতে হবে। ওকে, এবার আরেকটা ম্যাথ করো, আরেকটা ম্যাথ,
আন্ডারস্ট্যান্ডিং বাড়াইতে হবে, আন্ডারস্ট্যান্ডিং বাড়াইতে হবে। ম্যাথ 3 এখান থেকে সিকিউ আসে, এমসিকিউ আসে, ইচ এন্ড এভরিথিং আসে। এখান থেকে সিকিউ এমসিকিউ ইচ এন্ড এভরিথিং আসে কিন্তু। ওকে দেখো এইখানে দাও হচ্ছে 2 মোল কার্বন ডাই অক্সাইড 25°C, 2 মোল কি নিব, হাইড্রোজেন সালফাইড গ্যাস H2S 25°C। এটা হচ্ছে এ পাত্র, এটা হচ্ছে বি পাত্র। প্রশ্ন হচ্ছে এ এবং বি পাত্রের কোনটির গতিশক্তি বেশি, কোনটির মোট গতিশক্তি বেশি। মোট গতিশক্তি বেশি। ভাইয়া তোমরা কেন জানি উদ্ভট প্রশ্ন করো, সমস্যা নাই, উদ্ভট প্রশ্ন করতেই পারো, হ্যাঁ তোমরা কম জানতেই পারো, বাট ধরো মোল সংখ্যা N=W/M, এই জিনিসটা প্রশ্ন যদি এখন করো, ঠিক আছে, তাহলে মানে কিছু বলার নাই আমার, ঠিক আছে। কথা হবে বলো, খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং এর একটা জিনিস। এম কেমনে আসলো সেটা তো বলছি, পিভি এর জায়গায় এনআরটি আসছে। এটা করো, আমি পরে আসছি ওইটাতে আবার। দেখো আমি পুরোটা প্রমাণ করে দিয়েছি, 3/2 পিভি, আর পিভি = এনআরটি, ভেরি সিম্পল, আর N = W/M। খুবই ছোট কোয়েশ্চেন, বাট খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আর এর মান ভুল করি, বুঝতেছি না। আর এর মানটা ফার্স্ট লেকচারের দিকে বলে দেওয়া আছে যে কখন কোনটা নিব, আর এর মান 8.314 কখন নিব, 0.0821 কখন নিব, সব বলে দেওয়া আছে। এই ক্লাসটা 2 উইক আগে হইলে আমার কুইজ ভালো হইতো। হ্যাঁ মানে এগুলো হয় আর কি, মানে বাট তোমার প্যারা নাই, তুমি এখন তো পারতেছো। আচ্ছা শোনো ভাই, গতিশক্তির ফর্মুলাটা এর দিকে একটু খেয়াল করো তো। গতিশক্তি ইকে ইকুয়াল 3/2 nRT। তার মানে গতিশক্তিটা কার উপর নির্ভর করছে? গতিশক্তি ইকে সমানুপাতিক হচ্ছে n মোল সংখ্যা, আর ইকে সমানুপাতিক হচ্ছে টি টেম্পারেচার। এটা তো আমার ধ্রুবক, দিস ইজ কনস্ট্যান্ট, দিস ইজ কনস্ট্যান্ট। তার মানে হয় মোল সংখ্যার উপর নির্ভর করছে, না হয় কেলভিন তাপমাত্রার উপর নির্ভর করছে। দ্যাট ইজ দ্য মেইন থিং। এখন বলো, এটাও 2 মোল, এটাও 2 মোল, তার মানে আমার মোলও কনস্ট্যান্ট, এটা বাদ। তার মানে গতিশক্তি নির্ভর করছে আমার টেম্পারেচারের উপরে। এইটাও 25°C, এইটাও 25°C। তার মানে আমার টেম্পারেচারও সেম, তার মানে আমার দুই ক্ষেত্রেই গতিশক্তি সেম। গ্যাস আলাদা হলে আণবিক ভর আলাদা হবে, বাট এখানে কোনো আণবিক ভর নাই, ঠিক আছে। তার মানে অবশ্যই আমার দুইটা গতিশক্তি সেম হবে। তার মানে তোমাকে যদি এটা এমসিকিউ এ দেয়, তোমার ক্যালকুলেশন করার দরকার আছে। মোল সংখ্যা যদি সমান হয়, তাপমাত্রা যদি সমান হয়, তাহলে তোমাকে বুঝতে হবে যে দুইটা গ্যাসের গতিশক্তি সমান। মোল সংখ্যা সমান, তাপমাত্রা সমান, দুইটা গ্যাসের গতিশক্তি সমান। ডান, ওকে। আর যদি এভাবে না বুঝো তাহলে ম্যাথ করবা, ম্যাথ করো। ফর এ গ্যাস, ফর এ, তাহলে এ গ্যাসের জন্য ইকে অফ এ কি হবে? 3/2 nRT। তাহলে 3/2 মানে 1.5, n মানে কত? n মানে হচ্ছে 2,
আর মানে হচ্ছে 8.314, আর টেম্পারেচার কত 25 মানে হচ্ছে 298 কেলভিন, হয়ে গেল। আর ফর বি, বি গ্যাসের জন্য ইকে ইকুয়াল সেম ফর্মুলা হবে 3/2 nRT। তাহলে 3/2 n এর জায়গায় আমরা কি দিব? আচ্ছা 3/2 মানে কত? 3/2 মানে 1.5, n হচ্ছে 2, আর হচ্ছে 8.314, টেম্পারেচার 25 মানে 298। সো দেখো বোথ আর আইডেন্টিক্যাল, তার মানে দুইটাই আমার সেম। এম তো বাহির করা যাবে, বাট তোমার এম নাই, তুমি কি করবা? তোমার চাইছে বাপের নাম, মায়ের নাম তো চাই নাই, বুঝো নাই? সমস্ত ফর্মুলাতে এম নাই। তোমার ফর্মুলাতে কি এম আছে? নাই, বুঝো নাই? তোমার ফর্মুলায় হচ্ছে 3/2 nRT, যেখানে এম নামের কোনো জিনিস নাই। তাহলে এম কেন আসবে? আর কাজে আসছে না। কারণ তোমার এখানে সরাসরি মোল বলে দিয়েছে, গ্রাম বলে দিলে আলাদা ইস্যু। তাহলে এবার আরেকটা ম্যাথ করি, তাহলে এবার চলো চলো আরেকটা ম্যাথ করি। ধরো এই ম্যাথটাই দিচ্ছি তোমাকে, চলো। 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, 25 ডিগ্রি সেলসিয়াস, 55 কেন লিখলাম, 25 ডিগ্রি সেলসিয়াস। আরেকটা পাত্রে তুমি দাও 44 গ্রাম H2S হাইড্রোজেন সালফাইড গ্যাস, এটাও 25 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে পাত্র এ, এটা হচ্ছে পাত্র বি। প্রশ্ন হচ্ছে সেম, যে এ এবং বি পাত্রের মোট গতিশক্তির তুলনা করো। মোট গতিশক্তির তুলনা করো। বলো কি হবে? এটা হচ্ছে আমাদের ম্যাথ 5। এবার কি সমান হবে? বলো। এবার কিন্তু সমান হবে না। তোমার মনে হইতে পারে যে ভাই তাপমাত্রা তো সমান। আচ্ছা ঠিক আছে, তাপমাত্রা সমান, ভাই গ্রামও তো সমান, বাট গ্রাম সমান হইলে কি মোল সমান? না। আগেরটা কি ছিল? আগেরটা ছিল মোল, বাট এখানে আছে গ্রাম। তা গ্রাম আর মোল তো সেম না, তাহলে তোমাকে গ্রাম বের করতে হবে, মোল বের করতে হবে। মোলের উপর ডিপেন্ড করতেছে, টেম্পারেচারের উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে, ডাব্লিউ এর উপর ডিপেন্ড করতেছে না। বুঝতেছো না? তাহলে এবার তোমাকে বের করতে হবে। তাহলে ফর এ কি হবে? ইকে এ ইকুয়াল 3/2 nRT। এখন এন কি দেওয়া আছে? এন তো দেওয়া নাই, ঠিক আছে না? তাহলে এন এ দাও, আর টি তো টি, ঠিক আছে হইলো, বা টি এ দাও, কোনো সমস্যা নাই। 3/2 এন এ মানে WA/MA ইন্টু আর ইন্টু টি এ। তাহলে বলো কি হবে? 3/2, ডাব্লিউ কত? 44, এম কত? 44, আর কত? 8.314, টেম্পারেচার কত? 298, কত আসে? ইকে এ কত আসে? 3716.358, তাই না? 3716.358। আচ্ছা বিশ্বাস করে লিখলাম 3716.358, 3716.358 জুল। ওকে, তাহলে এটা হচ্ছে ইকে এ। এবার ফর বি, এবার ফর বি 3/2 কিভাবে আসলো? তাহলে ই কে বি ইকুয়াল
3/2 কত হবে এনবি আর টিবি। কি একটা অবস্থা, 3/2 কোত্থেকে আসলো? এনবি মানে এনবি তো দেওয়া নাই, তাহলে ডাব্লিউবি বাই এমবি ইন্টু আর টিবি। তাহলে 3/2 ডাব্লিউবি কত বলতো 44, এমবি কত, হাইড্রোজেনের হচ্ছে 2, সালফার হচ্ছে 32, তাহলে 34 ইন্টু আর এর মান কত 8.314, টিবি কত, টিবি হচ্ছে 298। তাহলে ইকেবি কত আসে 4809। ওকে, বেশিরভাগের আমি 4809 দেখতে পাচ্ছি, 4809 জুল। তাহলে দেখো দুইটা গ্যাসের মধ্যে এবার গতিশক্তির পার্থক্য হয়ে গিয়েছে, কারণ নাম্বার অফ মোল ডিফারেন্ট। ঠিক আছে, ওকে ডান। তাহলে ডান, পারা যাবে এই টাইপের ম্যাথ গুলো। তার মানে দেখো ভাই, এখানে মোল সংখ্যা সেম হইলে গতিশক্তি আমার সেম হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে ক্লিয়ার। ওকে, এবার আমরা পড়বো হচ্ছে একটি অণুর গতিশক্তি বের করা যাবে না, এটা তো মোট গতিশক্তি। এখানে তো অনেকগুলো অণু আছে, এখানে তো অনেকগুলো অণু আছে, তাহলে একটা অণুর গতিশক্তি যদি বলে তখন কি করব? কি করব এনিওয়ান? ভাইয়া কলেজে 3 নাম্বার অধ্যায় আছে, ওই যে ইয়া পড়ে যাও, হচ্ছে আর্কাইভ ক্লাসগুলো করে যাও। হ্যাঁ, যাদের কলেজের সিলেবাসের সাথে আমাদের কোয়ার্টারের সিলেবাস মিলছে না, তাদের তো ওই যে আর্কাইভ ক্লাস দেওয়া আছে না, যারা ফুল সিলেবাস ভর্তি আছো, সো আর্কাইভ ক্লাসও তো আমরাই নিয়েছি, সো আর্কাইভ ক্লাসগুলো দেখে চলে যাও। কে জানি একজন বললো ঐকিক নিয়ম করতে পারো, হ্যাঁ ঐকিক নিয়ম করতে পারো, এক্স্যাক্টলি অ্যাভোগ্রেডো নাম্বার দিয়ে ভাগ করতে পারো। আর একজন একটা কথা বললো 3/2 আর না, 3/2 আরটি না, n/n এ, হ্যাঁ উদিতা বিশ্বাস, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ওকে, বোল্টজম্যানস কনস্ট্যান্ট ইটস অলসো রাইট। ওকে, সো আমরা দেখবো এখন, ঠিক আছে। সো আমরা প্রথমে ঐকিক নিয়মে করতে পারি, ঐকিক নিয়মে নাও করতে পারি, সো আমরা ঐকিক নিয়মে করে একটা ফর্মুলা জাজ করে ফেলি, ঠিক আছে। সো দেখো, লিখো দেখো এটাও একটা ম্যাথ হিসেবে নাও, এটাও একটা ম্যাথ হিসেবেই নাও, তোমরা আবার এগুলাকে ম্যাথ মানো না, যেগুলো আবার ম্যাথে তোমরা প্রমাণ করো, ঠিক আছে। তো এটা ম্যাথ নাম্বার 6, সো এগুলো মনে করবা ম্যাথ যা আছে কপালে। আচ্ছা দেখো, এখানে এন মোল, এখানে এন মোল কোন একটা গ্যাস আছে, যে কোনো গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, টেম্পারেচার হচ্ছে টি, প্রেসার হচ্ছে পি, ঠিক আছে। এই পাত্রের ভলিউম হচ্ছে ভি, আয়তন হচ্ছে ভি, এই হচ্ছে বিষয়। প্রশ্ন হচ্ছে, প্রশ্ন হচ্ছে পাত্রের একটি গ্যাস অণুর, একটি গ্যাস অণুর গতিশক্তি কত? গতিশক্তি একটি গ্যাস অণুর গতিশক্তি কত, এটা তোমাকে আগে বের করতে হবে। হ্যাঁ ঐকিক নিয়মে বললেও হবে আলিফা, ঠিক আছে, আমি ঐকিক নিয়মে করে দিব, ঠিক আছে। তারপরে একটা ফর্মুলা আমি ইস্টাবলিশ করে দিব, অনেকে ফর্মুলা ছাড়া ম্যাথ করতে পারে না, ঠিক আছে। সো আমি ফর্মুলা ইস্টাবলিশ করে দিব। আর যারা তো ঐকিক, ভাই যে ঐকিক নিয়ম বোঝে সে দুনিয়ার সব বোঝে, ঐকিক নিয়ম যে বোঝে সে দুনিয়ার সব বোঝে। হ্যাঁ আচ্ছা, সো আজকে ক্লাসে শেষ পর্যন্ত একটু থেকো, ক্লাসে কিছু গাইডলাইন কথাবার্তা বলবো, কিছু হায়ার টপিকস আছে। হ্যাঁ মানে একটু ধৈর্য রাখতে হবে ভাই, তোমরা আগে আগে ক্লাস থেকে কেন জানি ভেগে যাও, ঠিক আছে। একটু 8:30 পর্যন্ত না হয় হইলো ক্লাস, সমস্যা কি, হ্যাঁ ক্লাস করো। শেষ দিকে যে তোমার মনে হবে যে ইস, যদি একটু ক্লাস পাইতাম আবার করতাম, সময় পাবা না, ক্লাস পাবা না, কিচ্ছু পাবা না কিন্তু তখন, ঠিক আছে। দেখবা খালি পরীক্ষা 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 পরীক্ষা,
ঠিক আছে, সবাই পারতেছে তুমি পারতেছো না, হতাশায় পড়ে যাবা তো। তো অবশ্যই থাকো, ক্লাসে থাকবা। আচ্ছা, পাত্রের একটি গ্যাস অণুর গতিশক্তি কত? এখন দেখো এন মোল গ্যাস, তাহলে মোট গতিশক্তি যদি বলি যে এন মোলের গতিশক্তি, এন মোলের গতিশক্তি, এন মোলের গতিশক্তি কি হবে বলো দেখি? ইকে ইকুয়াল 3/2 nRT। এটা নিয়ে তো কারো কোনো কমপ্লেইন নাই বা কারো কোনো সমস্যা নাই যে এন মোলের গতিশক্তি হচ্ছে 3/2 nRT। কারো কোনো সমস্যা আছে বলো? ভাত কবে খাবো ক্লাস করলে? কি একটা অবস্থা। ভাত খাইতেই হবে, খাইলা না না হয় কি আছে। এই যে ভাত খাওয়ার কথা তোমরা বলো তো, ওই যে আমাদের ছোটবেলায়, হ্যাঁ ডিগ্রি অফ ফ্রিডমের কথা একজন বলছো, ডিগ্রি অফ ফ্রিডম তোমাকে আমি এমন করে পড়াবো দুনিয়ার কেউ এমনি পড়াবে না, একটু ওয়েট করো জাস্ট। নট ইভেন ফিজিক্স। তাহলে বলো তো এক মোলের গতিশক্তি কি হবে? এক মোলের গতিশক্তি 3 বা ইকে ইকুয়াল টু, হ্যাঁ এটা ইকে অফ এন মোল। ঠিক আছে, কেমনে করি, কি করি বলো দেখি? আরে আল্লাহ, ইকে অফ এন মোল, এটা হচ্ছে ইকে অফ 1 মোল। তাহলে কি হবে? জাস্ট 3/2, এনটা হয়ে যাবে 1, তাহলে 3/2 RT, 3/2 RT। গুড। এবার বলো, এবার বলো 1 মোল মানে কয়টা? 1 মোল মানে কয়টা? আমার তো দরকার একটি অণুর, তাহলে 1 মোল মানে কয়টা অণু? 1 মোল মানে আমি লিখতে পারি 1 মোল মানে হচ্ছে 6.023 ইন্টু 10⁻23টি অণুর গতিশক্তি, অণুর গতিশক্তি। তাহলে ইকে অফ ওই সেম, এটাও 1 মোল, এটাও 1 মোলই হবে ঘুরে। ঠিক আছে, 3/2 RT, কারণ যাহাই 1 মোল, যাহাই 1 মোল তাহাই এতটি অণু। সেম 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 বাট ডিফারেন্ট আর কি, তাই না? সেম সেম বাট ডিফারেন্ট। তারপরে কি, তারপরের লাইন কি? নো মানি নো হানি, তাই না? ঠিকই তো বলছে। তুমি বাজারে দোকানে যাবা মধু কিনতে, তোমার টাকা না থাকলে তোমার মধু কিনতে দিবে? দিবে না। এটাই মিনিং, তোমরা কি যে বুঝো। এতটি অণুর গতিশক্তি 3K 3/2 এনআরটি। ঠিক আছে, তাহলে একটি অণুর গতিশক্তি কি হবে? একটি অণুর গতিশক্তি, তাহলে ইকে অফ, এবার এখানে দিব আমি 1 মলিকিউল, 1 মলিকিউল মানে একটা অণু, তাহলে কত হবে? এতটির জন্য এত, তাহলে একটির জন্য 6.023 ইন্টু 10⁻23 দিয়ে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাই না? তাহলে 3/2 RT ডিভাইডেড বাই কত? 6.023 ইন্টু 10⁻23। এখন কথা হচ্ছে আর এর মান তুমি আগে থেকেই জানো, তাহলে 3/2 ইন্টু আর এর মান কত? 8.314 ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10⁻23 ইন্টু টি। এই মানটা কত আসে বলো দেখি? এই মানটা আসবে হচ্ছে 3/2, হ্যাঁ এই মানটা আসে হচ্ছে 1.38 ইন্টু 10⁻³ ইন্টু টি। ঠিক আছে, 1.38
ইন্টু 10⁻⁻23 এইটা আসে 8.314 ডিভাইডেড বাই এইটা। ঠিক আছে, মাইনাসই তো দিছি এখানে, এই যে মাইনাস দেওয়া আছে। তো এই যে এইটাকে বলা হয় হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট। ঠিক আছে, বোল্টজম্যান কনস্ট্যান্ট, বোল্টজম্যান কনস্ট্যান্ট কত, এটাকে কে দ্বারা লেখা হয় 1.38 ইন্টু 10⁻⁻23। দিস ইজ বোল্টজম্যান কনস্ট্যান্ট। হোয়াট ইজ দিস? বোল্টজম্যান কনস্ট্যান্ট, বোল্টজম্যান কনস্ট্যান্ট। ওকে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 3/2 কেটি। তার মানে একটি অণুর গতিশক্তি হচ্ছে 3/2 কেটি। ডান, একটি অণুর গতিশক্তি হচ্ছে 3/2 কেটি, 3/2 কেটি। কে কি? কে হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট, 1.38 ইন্টু 10⁻⁻23। ঠিক আছে, 3/2 কেটি। একটা অণু যখন বলবে 3/2 কেটি। ঠিক আছে, আমরা একটা ম্যাথ করে আসি তাহলে। আমরা একটা ম্যাথ করি, যারা মনে করো বোঝো নাই তারা একটা জাস্ট ফর্মুলা মনে রাখতে পারো 3/2 কেটি। আর যদি মনে করো বোঝার ইচ্ছা আছে তাহলে দেখো এন মোলের এত, 1 মোলের হলে n = 1 হলে 3/2 RT, 1 মোল মানে এতটি অণুর গতিশক্তি এত, তাহলে একটি কত হবে, এটাকে এতে দা ভাগ করব 6.023 ইন্টু 10⁻23। আর এর মানটা বসাই দিলাম ডিভাইড বাই এত, এইটুকুর ভ্যালু আসে এটা। এবং আর বাই অ্যাভোগাড্রো সংখ্যা, এটাকেই বলা হয় হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট। আর বাই এনএ, এটাকেই বলা হয় হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট। ওকে, তাহলে আমরা 7 নাম্বার একটা ম্যাথ করি, চলো। ম্যাথ 7। ধরো এখানে আছে ওই যে সেম, ধরো আমি দিলাম 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড 27 ডিগ্রি সেলসিয়াস। প্রশ্ন হচ্ছে আমার 1 নাম্বার, মোট গতিশক্তি কত? মোট গতিশক্তি কত? একটি অণুর গতিশক্তি কত? একটি অণুর গতিশক্তি কত? মোট গতিশক্তি কত, একটি অণুর গতিশক্তি কত? কেবি দিয়ে লিখতে পারো, বোল্টজম্যান কনস্ট্যান্ট। ওই যে মুশফিকুর বলতেছে যে ফিজিক্সে পড়ছিল সূত্রটা, বাট আজকে বুঝলো আসলে কিভাবে আসে। হ্যাঁ আমি জানি এটা যে হচ্ছে আমি নিজেই এটা 3/2 এন কে মানে 3/2 কেটি, 3/2 কেটি মুখস্থ করে আসতাম। আবার অনেকে 3/2 এন কেটি লিখে, জানো 3/2 এন কেটি লিখে। তোমাকে বলেই দিছে যে একটি, তো এখানে এন কোত্থেকে আসবে? আচ্ছা, তাহলে মোট গতিশক্তি 1 নাম্বার, তাহলে ই কে ইকুয়াল টু কত হবে 3/2 nRT। মোট গতিশক্তি বললে nRT, তাহলে 3/2 n মানে n কি দেওয়া আছে? নাই, তাহলে n মানে হচ্ছে W/m ইন্টু R ইন্টু T। তাহলে 3/2 ইন্টু 44/44 ইন্টু 8.314 ইন্টু T এর মান কত 300 কেলভিন। তাহলে কত আসে? তাহলে আসে 1.5 ইন্টু 8.314 ইন্টু 300, 3741.3 জুল, এত জুল ইকে। তাহলে এটা হচ্ছে মোট গতিশক্তি। একটি অণুর গতিশক্তি কত হবে? একটি অণুর গতিশক্তি হবে ইকে অফ ওয়ান মলিকিউল which is 3/2 kT। তাহলে 3/2 কে এর মান কত 1.38
ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 38 ইন্টু 300। তাই 1.5 ইন্টু 1.38 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23 ইন্টু 300, 6.21 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 21 জুল। অনেক কম, অনেক কম, তাই না? একটা অণু অনেক কম হবে না? সবগুলো সূত্র কই পাবো? ও, সবগুলো সূত্র, আচ্ছা ঠিক আছে, আমি বলি। এই যারা একটু ভালো সুন্দর করে নোট করো, তারা একটু সবগুলো সূত্র একসাথে লিখে দিয়ে দিও তো গ্রুপে, তাহলে তোমাদের অন্য ফ্রেন্ডসরা উপকার পাবে, তাই না? ও মামা, মাইনাস 38, মাই গড, আই হাই হাই, দেখছো কি পরিমাণ গাধা করতেছি আমি, গাধামি করতেছি। আসলে দিন শেষে সবাই গাধা, তুমিও গাধা, আমিও গাধা। ডান, তাহলে ঠিক আছে, ডান, ওকে, পারা যাবে তাহলে। শেষ কথা, শেষ কথা, শেষ কিনা? এখন এইখানে এসে এইখানে এসে এই যে আমাদের সোনার বাংলাদেশে কেমিস্ট্রিকে কিভাবে ডুবাইছে সেটা আমরা দেখব, ঠিক আছে? আমাদের হাজার জ্ঞানের অধিকারী স্যার, ঠিক আছে, বা আমাদের যে কোনো স্যারের বই কিভাবে, মানে একটা সিম্পল জিনিস যেটা আমাদেরকে শেখানো উচিত কিন্তু যেটা বইয়ে ইনক্লুড করা হয় না, শেখানো হয় না, আমাদের মেরুদণ্ড ভেঙে ফেলা হয়। ওকে, কোন জায়গাটায় ঘাপলা করছে, কেন ঘাপলা করছে, আই ডোন্ট নো। মানে সিম্পল একটা জিনিস, উনারাও হয়তো জানে জিনিসগুলো, কেন বইয়ে ইনক্লুড করা হয় না, আই ডোন্ট নো, ঠিক আছে, বাট এটা হওয়া উচিত। তাছাড়া এই মোটা বইয়ের কোনো মানে নাই, এই মোটা বইয়ের কোনো মানে নাই। মানে বছর বছর খালি বই মোটা করতেছে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যাড করতেছে, বাট যেটা আমার ভ্যালিড জিনিস সেটা কখনো দিচ্ছে না। আমার পোলাপান গুলো ভ্যালিড জিনিস শিখতে পাচ্ছে না, তাহলে আমার লাভ কি এই মোটা বই দিয়ে? কোনো লাভ আছে? কোনো লাভ নাই তো, ঠিক আছে। দিন শেষে ওই আমাদের স্টুডেন্ট যেরকম, আমাদের ওই ইচ অ্যান্ড এভরিথিং সেম। এখন তুমি বলো যে ভাই আপনি বই লিখেন, কেন বই লিখবো আমি, বলো? এই যে এত মোটা একটা বই লিখা আছে অলরেডি, এখানে 2-3টা টপিক অ্যাড করতে তো খুব একটা বাধা নাই। বাধা আছে? কোনো বাধা আছে বলো? এই মোটা একটা বইয়ে 2-4টা টপিক অ্যাড করতে তো কোনো সমস্যা নাই। 2-4টাও না, একটা টপিক জাস্ট। তো আমরা এখন পড়বো ডিগ্রি অফ ফ্রিডম, ঠিক আছে? এবং ডিগ্রি অফ ফ্রিডমটা সুন্দর করে বোঝার চেষ্টা করবা, ডিগ্রি অফ ফ্রিডমটা সুন্দর করে বোঝার চেষ্টা করবা। চলো বুঝি আমরা ডিগ্রি অফ ফ্রিডম। এগুলো আমাদের বাইরের আলোচনা, বাট মেইন জিনিসটা আমরা এখন শিখবো। লিখো দেখি, ডিগ্রি অফ ফ্রিডম, ডিগ্রি অফ ফ্রিডম, যেটাকে শর্টে লেখা হয় ডি ও এফ, ডিগ্রি অফ ফ্রিডম। না, এটা ফিজিক্সের আলোচনা না। কে বলছে এটা ফিজিক্সের আলোচনা? অবভিয়াসলি এটা কেমিস্ট্রি, ফিজিক্স, সায়েন্সের আলোচনা। কখনোই তুমি এটাকে ফিজিক্সের আলোচনা বলতে পারো না, কেমিস্ট্রি বই দেয় নাই তাই, দ্যাটস ইট, ঠিক আছে? সো ডিগ্রিজ অফ ফ্রিডম, হোয়াট ইজ ডিগ্রিজ অফ ফ্রিডম? হোয়াট ইজ ডিগ্রিজ অফ ফ্রিডম? এই হচ্ছে প্রশ্ন। তার আগে আমাকে বুঝতে হবে ডাইমেনশন। হোয়াট ইজ ডাইমেনশন? হোয়াট ইজ ডাইমেনশন? তো চলো, ডাইমেনশন বোঝো তোমরা? ডাইমেনশন বোঝো? মাত্রা, ডাইমেনশন। ওই যে আমরা বলি 1D, আমরা বলি 2D, আমরা বলি 3D, বোঝো? এটা পি এর মতো লাগতেছে, তাই না? 1D, 2D, 3D। সো 1D মানে হচ্ছে কি, মানে ডাইমেনশন মানে হচ্ছে কয়টা মাত্রা, কয়টা লেন্থ আছে, ঠিক আছে? তো নর্মালি দেখো, ওয়ান ডাইমেনশনাল জিনিস মানে হচ্ছে শুধু যে কোনো একটা অক্ষ থাকবে, হয় এক্স অক্ষ অথবা ওয়াই অক্ষ অথবা জেড অক্ষ।
তুমি যে কোনো একটা অক্ষ বরাবর চলতে পারবা, যে কোনো একদিকে যাইতে পারবা, সোজা কথা। তুমি এদিকে যাইতে পারবা, এদিকে আসতে পারবা, দ্যাটস ইট। আর কোনো দিকে তুমি নড়াচড়া করতে পারবে না। যেমন আমি কয় দিকে যাইতে পারি বলো দেখি? আমি সামনে যাইতে পারি, ঠিক আছে, আবার এই বরাবরই পিছনে আসতে পারি। তার মানে এটা একটা ডাইমেনশন। দিস ইজ ওয়ান ডাইমেনশন, দিস ইজ ওয়ান ডাইমেনশন। হইলো ফার্স্ট জিনিস। এবার এটা সামনে আসতেছি, পিছনে যাইতেছি, এটা একটা ডাইমেনশন। আর একটা উপরে লাফাইতেছি, উপরে লাফাইতেছি, এটা একটা ডাইমেনশন। তাহলে আমি টোটাল 3টা ডাইমেনশনে চলতে পারতেছি। আর কোথাও যাইতে পারি? আর সামহাও কোথাও, হ্যাঁ, এই যে এখন 7টা 38 বাজে, আমি কি সামহাও 6টা 38-এ চলে যেতে পারবো? পারবো না, নেভার, পারবো না। তার মানে ঠিক আছে, আমি ডাইমেনশন পাচ্ছি 3টা। এখন যদি সামহাও আমার এমন হয় যে আমি শুধুমাত্র এই দিকে যাইতে পারতেছি, এই দিকে আসতে পারতেছি, আর কোনো দিকে আমি যাইতে পারতেছি না, আর কোনো দিকে যেতে পারতেছি না, তখন আমার ডাইমেনশন কত হবে? তখন আমার ডাইমেনশন কখন হবে বলো? একদিকে গেলাম, একদিকে আসতেছি, মানে আমি চলাচল করতে পারতেছি একদিকে, তখন আমার ডাইমেনশন হবে ওয়ান ডাইমেনশনাল। হ্যাঁ, অনলি ওয়ান ডাইমেনশনাল। সো ওয়ান ডাইমেনশনাল বলতে আমার একটা অ্যাক্সিস বোঝানো হবে, অনলি ওয়ান অ্যাক্সিস। ঠিক আছে, সেটা হইতে পারে এক্স, সেটা হইতে পারে ওয়াই, সেটা হইতে পারে জেড, যে কোনো একটা হবে। ঠিক আছে, হয় এদিক না হয় এদিক, একটা। তো হোয়াট ইজ 2D? 2D মানে হচ্ছে দুইটা ডাইমেনশন থাকবে, দুইটা ডাইমেনশন, হয় এক্স ওয়াই, ঠিক আছে, হয় এক্স ওয়াই অথবা ওয়াই জেড অথবা জেড এক্স, যে কোনো দুইটা ডাইমেনশন থাকবে। ঠিক আছে, এদিকে আসতে যাইতে পারবো, এদিকে আসতে যাইতে পারবো, এটা একটা হইতে পারে। অথবা এদিকে যাব আসবো, উপরে যাব আসবো, দুইটা ডাইমেনশন হইতে পারে। ঠিক আছে, অথবা কি এদিক দিয়ে আসবো যাব, এদিকে উপরে উঠবো নামবো, সো এভাবে হইতে পারে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এরকম ডাইমেনশনটা আমার হতে পারে এরকম, এই একটা অ্যাক্সিস, এই একটা অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে এই বরাবর আসা যাওয়া করা যাবে, এই বরাবর আসা যাওয়া করা যাবে। ওকে, আচ্ছা, ভালো কথা। আচ্ছা, অথবা এরকমও হইতে পারে। ঠিক আছে, দেখো 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 দেখো, 2D জিনিসটা, 2D জিনিসটাকে আমি এই পাশে নিয়ে আসি, আর 3D জিনিসটাকে আমি এই পাশে নিয়ে আসি। এত খাটাখাটনি করে লাভ নাই, ভালো করে বোঝো, যখন বুঝতেছো তখন। 1D আমার এদিক এদিক হইতে পারে, অথবা আমার এদিক এদিক হইতে পারে, যে আমি উপরে উঠবো নামবো, অথবা আমার হইতে পারে যে আমি সাইডে যাব আসবো, এটা হইতে পারে। এটা ওয়ান ডাইমেনশনাল, এটা ওয়ান ডাইমেনশনাল, যে এদিকে যাব আসবো, উপরে যাব আসবো, এদিকে যাব আসবো, এই তিনটাই হচ্ছে আমার ওয়ান ডাইমেনশনাল, তিনটাই আমার ওয়ান ডাইমেনশনাল। এখানে এই বরাবর যাইতে পারি, এই বরাবর যাইতে পারি, টু ডাইমেনশনাল। আরেকটা হইতে পারে কিরকম, আরেকটা হইতে পারে এরকম, হইতে পারে না এরকম, হইতে পারে। ওয়েট 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 ওয়েট, দিস ওয়ান এন্ড দিস ওয়ান। আমি এই বরাবর যাইতে পারি, আমি এই বরাবর যাইতে পারি, এই বরাবর, এদিকে এদিকে। সো দিস ইজ টু ডাইমেনশনাল, দিস ইজ অলসো টু ডাইমেনশনাল, এদিক এদিক, এটা এদিক এদিক। ওকে, আরেকটা কি হইতে পারে, আরেকটা হইতে পারে এরকম, এই, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, এটা হইতে পারে এরকম, সাথে এরকম, সাথে এরকম। ঠিক আছে, মানে একটা আড়াআড়ি ভাবে যাইতে পারি, এইদিকে যাইতে পারি, আবার উপরে উঠতে পারি, উপরে উঠতে পারি। মানে এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা এক্স, এটা জেড। ঠিক আছে, এটা জেড, এটা ওয়াই, তার মানে এক্স ওয়াই, এটা 2D, এক্স জেড 2D, ওয়াই জেড 2D। ডান, ডান। তাহলে এই তিনগুলাই হচ্ছে 2D, যেদিকে যাই না কেন আমি দুই দিকে যাইতে পারতেছি, দ্যাটস ইট। এবার আসো, এবার যদি 3D হয়, 3D হইলে দিস ওয়ান, দিস ওয়ান এন্ড দিস ওয়ান, তাই না? তার মানে তুমি এইদিকে যাইতে পারতেছো। আচ্ছা, আমি সুন্দর করে ইয়া করি, আর একটু বড় করে, তাই না? এই দিলাম, এই দিলাম, এই দিলাম। ওকে, আচ্ছা, ভালো কথা।
মানে তুমি এই দিকে যাইতে পারো এক্স অক্ষ বরাবর, তুমি ওয়াই অক্ষ বরাবর যাইতে পারো, তুমি জেড অক্ষ বরাবরও যাইতে পারো, 3 দিকে যেতে পারো 3D। হ্যাঁ, এটা যে বুঝো নাই সে ফিজিক্স পড়ে আসো নাই, আমি ধরে নিচ্ছি সে ভেক্টরে গোল্লা জিরো, কিচ্ছু পারো না। ঠিক আছে, এটা যে বোঝো নাই সে ফিজিক্স পারো না, দ্যাটস ইট, শেষ কথা। ঠিক আছে, তাহলে 1D 2D 3D যত দিকে তুমি যাইতে পারবা তত ডাইমেনশনাল। ঠিক আছে, এবার বলো, এটা হচ্ছে ডাইমেনশন। এখন একটা গল্প শোনো, বেশ ভালো করে একটা গল্প শোনো। আমি 2টা মিনিট 3টা মিনিট সময় নিব, গল্পটা তোমার জীবনে শোনা একটা বেস্ট সায়েন্টিফিক গল্প হইলেও হইতে পারে। ঠিক আছে, তোমার জীবনে শোনা একটা বেস্ট সায়েন্টিফিক গল্প হইলেও হইতে পারে। শোনো, মনে করো এখানে তোমার বাড়ি আছে, এখানে তোমার বাড়ি, ওকে। এখানে একটা পুকুর আছে, পুকুর না মানে নালা টাইপের, কি টাইপের নালা, মানে আমরা যেটাকে খাল বলি, গ্রামের দিকে থাকে। আর এইখানে মনে করো তোমার ফ্রেন্ডের বাড়ি, এখানে তোমার ফ্রেন্ডের বাড়ি না। আচ্ছা, এখন এটাকে আমি নাম দেই হচ্ছে জিন থিওরি, এটাকে আমি নাম দেই হচ্ছে জিন থিওরি, মানে মজা করে নাম দেই আর কি, সিরিয়াসলি না, বাট ফিল পাবা। তো ভাই দেখো, বর্ষাকালে যখন পানি হয়, বৃষ্টি হয়, মানে বর্ষাকাল না হলে তো আমি সুন্দর মতো নেমে হেঁটে চলে যাচ্ছি, হ্যাঁ। বাট যখন বর্ষাকালে এখানে পানি জমে যায়, তাই না, বর্ষাকালে এখানে পানি জমে যায়, পানি জমে গেলে কি করি বলতো, পানি জমে গেলে আমরা একটা বাঁশ দেই, বাঁশ, ব্যাম্বু, বাঁশ দিয়ে সাঁকো বানাই, তাই না, বাঁশ দিয়ে আমরা কি বানাই, একটা ব্রিজ টাইপের বানাই, বানাই কিনা, বাঁশ দিয়ে আমরা একটা ব্রিজ টাইপের বানাই, তারপরে আমরা পার হয়ে হেঁটে 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 হেঁটে। তো মনে করো খুবই সুন্দর, তুমি এটা, ঠিক আছে, পার হচ্ছ, ঠিক আছে, বেশ সুন্দর মতো তুমি হেঁটে 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 যাচ্ছ। তো তুমি বলো দেখি, এই বাঁশ দিয়ে যখন তুমি যাচ্ছ, এটা তোমার জন্য কয় ডাইমেনশনাল? এই বাঁশ দিয়ে, এই ব্রিজটার উপর দিয়ে যখন তুমি যাচ্ছ, মানে জাস্ট বাঁশ বলছি আমি, লম্বা ব্রিজ বলি নাই, আমি বলছি জাস্ট একটা ছোট্ট বাঁশ, একটা ব্যাম্বু, এর উপর দিয়ে যখন তুমি হেঁটে যাচ্ছ, এটা তোমার জন্য কয় ডাইমেনশনাল? অনলি 1 ডাইমেনশনাল। সো তোমার জন্য এই সাঁকোটা বা এই বাঁশটা হচ্ছে 1 ডাইমেনশনাল, 1D। অ্যাট দ্যাট মোমেন্ট, অ্যাট দ্যাট মোমেন্ট মনে করো বাঁশ যারা দেখছো, বাঁশে কিছু ফোঁটা থাকে না, ছোট ছোট ছিদ্র থাকে না, তো কোন একটা ছিদ্র দিয়ে মনে করো একটা পিঁপড়া ঢুকে গেছে, তো মনে করো এটা একটা পিঁপড়া, মনে করো এটা একটা পিঁপড়া, পিঁপড়া বাঁশের ভেতরে ঢুকে গেছে, একটা পিঁপড়া বাঁশের ভেতরে ঢুকে গেছে, বাঁশের ভেতর তো ফাঁপা থাকে, বাঁশের ভেতর তো ফাঁপা থাকে, তাহলে ওই পিঁপড়াটা বাঁশের ভেতরে ঢুকে গেছে। এখন বলো দেখি, এই পিঁপড়া যে বাঁশের ভিতরে ঢুকে গেছে, পিঁপড়ার জন্য এই বাঁশটা কয় ডাইমেনশনাল? পিঁপড়ার জন্য এই বাঁশটা কয় ডাইমেনশনাল? ইরফান বলছো 3 ডাইমেনশনাল, এক্স্যাক্টলি, নট 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল। কারণ ও হচ্ছে, ভাই বাঁশটা তো যথেষ্ট লম্বা, তাহলে ও দেখো একটা বাঁশ বরাবর এইদিকে যাইতে পারে, ও চাইলে এইদিকেও আসতে পারে, ও চাইলে বাঁশ বরাবর বাঁশের ঘাড় বেয়ে উপরে উঠতে পারে, ঘুরে 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 উপরে উঠতে পারে, ঠিক আছে না, এই রেডিয়াল বরাবর কিন্তু ও উপরে উঠতে পারে, ও এদিকেও যাইতে পারে, ও এদিকেও যাইতে পারে, ওর জন্য এটা 3 ডাইমেনশনাল। তার মানে ভাই সেম জিনিস একটা লিভিং বিং এর জন্য 1 ডাইমেনশনাল, বাট আরেকটা লিভিং বিং এর জন্য কিন্তু এটা 3 ডাইমেনশনাল হইতে পারে। বুঝলা, সেম জিনিস একটা লিভিং বিং এর জন্য 1 ডাইমেনশনাল, বাট তোমার কিন্তু যখন তুমি এই পিঁপড়ার রেসপেক্টে বলছো তখন কিন্তু এটা 3 ডাইমেনশনাল। তার মানে ডাইমেনশন চেঞ্জ হইতে পারে, তোমার জন্য যেটা 1 ডাইমেনশন সেটা আরেকজনের জন্য 1 ডাইমেনশন হইতে পারে না, নাও হইতে পারে, বেশি হইতে পারে, কমও হইতে পারে। এবার একটা মজার জিনিস দেখো, তোমার জন্য বাসটা কয় ডাইমেনশনাল? 1 ডাইমেনশনাল। পিঁপড়ার জন্য বাসটা কয় ডাইমেনশনাল? 3 ডাইমেনশনাল। তুমি কি পিঁপড়াটাকে দেখতে পাচ্ছ?
তুমি কি পিঁপড়াটাকে দেখতে পাচ্ছ? তুমিও বাঁশের উপরে আছো, পিঁপড়াটাও বাঁশের ভিতরে আছে। তুমি কি দেখতে পাচ্ছ? পাচ্ছ না, পাচ্ছ না, কারণ ও তো ভিতরে আছে। সো দুইজনই একই জায়গায় অবস্থান করছো, বাট কেউ কাউকে দেখতে পাচ্ছ না। সো তোমার আশেপাশে যদি কোনো একটা লিভিং বিং থাকে যে যার জন্য এই ডাইমেনশনটা 3 ডাইমেনশনের থেকে বেশি, হইতে পারে না? হইতেই পারে। তোমার কাছে 3 ডাইমেনশন মনে হচ্ছে, মনে করো অন্য একটা প্রাণী বা অন্য একটা কিছু, মনে করো জিন পৃথিবীতে এক্সিস্ট করে, করে তো। সো তার জন্য তো এটা 3 ডাইমেনশন নাও হতে পারে, অন্য ডাইমেনশন হতে পারে, বেশি ডাইমেনশন হতে পারে, যাকে তুমি দেখতে পাচ্ছ না। ভেরি সিম্পল, ভেরি সিম্পল। তার মানে তোমার জন্য যত ডাইমেনশন, জিনের জন্য এই পৃথিবীটা তত ডাইমেনশনাল না, সোজা কথা। সো দে এক্সিস্ট বাট ইউ ক্যান্ট সি। ক্লিয়ার? সো এভাবেই মানে তুমি এই জিনিসটাকে জাস্টিফাই করে ফেলতে পারো, ঠিক আছে? আবার সামহাও যদি ও কখনো এই ঘাড় বেয়ে 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 বেয়ে, মানে এই যে ঘাড়, বাঁশের ঘাড় বেয়ে বেয়ে যদি এটা উপরে উঠে কখনো চলে আসে বাঁশের উপরে, তখন কিন্তু তুমি এটাকে দেখতে পাও। সেম যখন কোনো একটা জিন নিজেদের ডাইমেনশন থেকে বের হয়ে তোমার ডাইমেনশনে মিলে যায়, তখনই তুমি দেখে ফেলো, তখনই অঘটনটা ঘটে যায়। বুঝতে পারছো? সো দিস ইজ দ্য মেইন থিং, দিস ইজ দ্য কনসেপ্ট, দিস ইজ দ্য মানে সায়েন্স। তো তুমি চাইলে এটা মানে মানে এক্সপ্লেন করতে পারো, বুঝো নাই? পারো। বোঝা গেল? ক্লিয়ার? মানুষ যদি লাফায়, ওটা তার বাঁশের উপরে থাকতেছে না, আমি বলেছি বাঁশ বরাবর থাকতে হবে। ওকে, ডান। এবার আমরা আসলে আমরা এই এতগুলো কথা বলতেছি হচ্ছে ডাইমেনশন বোঝার জন্য। আই থিঙ্ক ডাইমেনশনের একটা ভালো ফিলিংস তুমি পেয়েছো, যে হোয়াট ইজ ডাইমেনশন, পাওয়া গেছে ফিলিংস। এখন আইনস্টাইন যে বলেছে যে এত এত ডাইমেনশন তোমরা বলছো, তো থাকতেই পারে ডাইমেনশন, থাকতে পারে না? পারে। পিঁপড়ার বিষয়টা বুঝে না, এটা তো 2D। কেন 2D হবে? পিঁপড়া কি পিঁপড়া, তুমি কল্পনা করো একটা বাঁশ তো অনেক বড়, পিঁপড়ার জন্য ওই বাঁশটা এই ঘরের মতো, পিঁপড়ার জন্য ওই বাঁশের ভেতরটা এই ঘরের মতো, তো তখন ওর কাছে কি হবে? 3D হবে না? অবভিয়াসলি 3D হবে। ঠিক আছে, এবার একটা কথা বলো, যে এই যে ইকে ইকুয়াল টু আমরা পড়ছি কি বলতো, 3/2 nRT। আমরা ইকে ইকুয়াল টু কি পড়েছি? 3/2 nRT। দিস ইজ দ্য মেইন থিং পড়েছি। বাট দিস ইজ অনলি ভ্যালিড ফর, এটা শুধুমাত্র অনলি ভ্যালিড ফর, হ্যাঁ, ইউনিমলিকুলার, ঠিক আছে? বা বলতে পারো এক পারমাণবিক, এক পারমাণবিক গ্যাসের জন্য, এক পারমাণবিক গ্যাসের জন্য। মানে মানে এক পারমাণবিক গ্যাস আবার কি ভাই? গ্যাস আবার কয় পারমাণবিক হইতে পারে? ঠিক আছে, তো এখন এই কথাগুলো আমি বলি যে গ্যাস কয় পারমাণবিক হইতে পারে। সো গ্যাস জেনারেলি বা যে কোনো অ্যাটম হইতে পারে এটা এক পারমাণবিক, এক পারমাণবিক। এটা হইতে পারে দ্বিপারমাণবিক, এটা হইতে পারে বহু পারমাণবিক।
এটা হতে পারে বহু পারমাণবিক। যেমন এক পারমাণবিক গ্যাস কি ভাই, যেমন হচ্ছে হিলিয়াম বা হতে পারে নিয়ন, এরা হচ্ছে এক পারমাণবিক গ্যাস, এরা হচ্ছে এক পারমাণবিক গ্যাস। ঠিক আছে, দ্বিপারমাণবিক গ্যাস কিছু বলো দেখি, যেটা আমাদের সামনে আমরা দেখেছি বা পড়েছি অলরেডি। দ্বিপারমাণবিক গ্যাস বলো বলো। হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এক্স্যাক্টলি। কার্বন ডাইঅক্সাইড দ্বিপারমাণবিক না, কার্বন ডাইঅক্সাইড তো বহু পারমাণবিক হয়ে যাচ্ছে। হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, এগুলো হচ্ছে কিন্তু তোমার দ্বিপারমাণবিক গ্যাস। তো এক পরমাণু গ্যাসগুলো কিরকম হয়? এক পরমাণু গ্যাসগুলো হচ্ছে এরকম, জাস্ট একটা মলিকিউল, এই এই শেষ, ডান। এখন দ্বিপরমাণু গুলো কিরকম হয়? দ্বিপরমাণু গুলো হয় এরকম, মানে একটা বন্ড দিয়ে যুক্ত থাকে, মানে আর কি এভাবে একটার সাথে একটা মিশে থাকে, বাট আমরা দেখাই, রিপ্রেজেন্ট করি এইভাবে, রিপ্রেজেন্ট করি এইভাবে। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে দ্বিপারমাণবিক গেল। এবার বহু পারমাণবিক কি হইতে পারে? বহু পারমাণবিক হইতে পারে যেমন মনে করা হচ্ছে NH3, হতে পারে কার্বন ডাইঅক্সাইড, হতে পারে H2S, তাই না, হতে পারে PCl3, এগুলো হচ্ছে বহু পারমাণবিক। ঠিক আছে, এখন এরা অনেক রকমের হইতে পারে, এরা অনেক রকমের হইতে পারে, এটার সাথে এটা থাকলো, ঠিক আছে না, তার সাথে এটা থাকলো, তার সাথে এটা থাকলো, মনে করো এটা চারটা পরমাণু মিলে একটা গ্যাস। ঠিক আছে, মনে করো এটা CH, এই NH3, এটা নাইট্রোজেন, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, ধরো মনে করো এরকম, যদিও অ্যামোনিয়ার আকৃতি ভিন্ন, এরকম হয় না, এরকম হইতে পারে, বহু পারমাণবিক। তাহলে গ্যাসগুলো আমার এক পারমাণবিক হইতে পারে, দ্বিপারমাণবিক হইতে পারে, বহু পারমাণবিক হইতে পারে। ঠিক আছে, তো যখন আমার এক পারমাণবিক হয় তখন আমার ডিগ্রিজ অফ ফ্রিডম ভিন্ন ভিন্ন হয়, যখন আমার দ্বিপারমাণবিক হয় তখন আমার ডিগ্রিজ অফ ফ্রিডম ভিন্ন ভিন্ন হয়। হ্যাঁ, যখন আমার বহু পারমাণবিক হয় তখন আমার ডিগ্রিজ অফ ফ্রিডম ভিন্ন ভিন্ন হয়। বুঝবা কিভাবে? এই যে তিনটা কি, নাইট্রোজেন একটা, হাইড্রোজেন তিনটা, তাহলে কিভাবে বুঝবা? এই এখন কথা হচ্ছে যে এই ফর্মুলাটা শুধুমাত্র ভ্যালিড ফর এক পারমাণবিক গ্যাস বা মানে তাহলে ভাই এক্স্যাক্টলি জিনিসটা কি হবে? এই ফর্মুলাটাকে আমি এক্স্যাক্টলি কি লিখতে পারি? এই ফর্মুলাটাকে এক্স্যাক্টলি লেখা উচিত ইকে ইকুয়াল F/2 nRT। হোয়াট? F/2 nRT, মানে মানে তুমি এখন আকাশ থেকে পড়বা, এফ কি, এফ কি? এফটা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম, এফটা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম। ঠিক আছে, এফ কি? ডিগ্রিজ অফ ফ্রিডম। এইটা আমরা ম্যাথ করব, এটা দিয়ে আমরা আগের ম্যাথ করব, সব এই দিয়ে ম্যাথ করব, ঠিক আছে, বাট আমাদের এই জিনিসটা হচ্ছে মেইন থিং, ইকে ইকুয়াল টু F/2 nRT। ঠিক আছে, এখন কথা হচ্ছে এইটা এফটা কি? এফটা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম, ডিগ্রিজ অফ ফ্রিডম। এখন ডিগ্রিজ অফ ফ্রিডম কি? ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে তুমি কত মানে অক্ষ বরাবর, অক্ষ বরাবর স্বাধীনভাবে, স্বাধীনভাবে চলা প্লাস ঘোরা। ঠিক আছে, ভাইব্রেশনটা নেওয়া হয় না, ভাইব্রেশনও নেওয়া উচিত বাট নেওয়া হয় না। অক্ষ বরাবর স্বাধীনভাবে চলা প্লাস ঘোরা, ঘোরা, এটা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম। সো ডিগ্রিজ অফ ফ্রিডম আমরা চলো বুঝি এবার, যে ডিগ্রিজ অফ ফ্রিডম কি। ডিগ্রিজ অফ ফ্রিডম কি? ঠিক আছে, একটা হচ্ছে কি অক্ষ বরাবর চলতে পারে কতভাবে স্বাধীনভাবে, আরেকটা হচ্ছে ঘুরতে পারে কতভাবে। রেডি? সুন্দর করে বুঝবা, লিখো ডিওএফ, ডিওএফ, এখানে লিখো হচ্ছে এক পরমাণু গ্যাস, এক পরমাণু গ্যাস। পারমাণবিক লিখো বা পারমাণবিক লিখো, তোমার যেটা ইচ্ছা, সেটা হইতে পারে হিলিয়াম, সেটা হইতে পারে নিয়ন, এই টাইপের গ্যাসগুলো। তোমার অক্ষ কয়টা? তোমার চারপাশে অক্ষ হচ্ছে তিনটা, তো তুমি তিনটা অক্ষই নাও।
ঠিক আছে, বেশি নেওয়ার কোনো দরকার নাই। তোমার অক্ষ হচ্ছে তিনটা, তাই না? এক্স, ওয়াই, জেড। এদিকে আরো বর্ধিত করতে পারো, ওয়াই অক্ষ এক্স জেড অক্ষকে এদিকে এক্স অক্ষ বর্ধিত করতে পারো, এইদিকে চাইলে ওয়াই অক্ষকে তুমি বর্ধিত করতে পারো। আমরা তো কার্বন ডাই অক্সাইড মোট গতিশক্তি 3/2 nRT দিয়ে বাহির, হ্যাঁ এটা তো বললাম যে ভুল করেছে, বইয়ে ভুল লিখা, আমরা ভুলটাই করব, যে ভুল লিখা ভুলটাই করব, বাট সঠিকটা শিখো। আমরা তো ভুলটাই করব, বাট সঠিকটা কি শিখবা না? সঠিকটা শিখো। তুমি মনে করো বড় হয়ে যখন কোনো ভালো জায়গায় জবে যাবা, মনে করো তুমি বুয়েট থেকে পাশ করে গেছো, ঠিক আছে, যে মনে করো একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার, আর তুমি যাই দেখবা যে তোমার যে বস, সে বস মনে করো যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েই নাই, ঠিক আছে, ওই বস তোমার বলবে এটা এদিকে হবে, এটা এদিকে হবে, এটার বদলে এটা দাও, তো তুমি যা জানো এটা ভুল বলতেছে, তোমাকে মানতে হবে, কিছু করার নাই, ঠিক আছে। বাট তুমি তো সঠিকটা জানতে হবে তোমাকে, সো আমরা সঠিকটা জানার চেষ্টা করছি, দ্যাটস ইট। দেখো একটা এক পরমাণু গ্যাস, তো না একটা এক পরমাণু গ্যাস, মনে করো এইখানে একটা এক পরমাণু গ্যাস আমি নিলাম, তাহলে ও কি করতে পারবে বলতো ভাই? এই বরাবর চলতে পারবে, এক্স অক্ষ বরাবর চলতে পারবে, জিগ 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 চলতে পারবে এক্স অক্ষ বরাবর। ও জেড অক্ষ বরাবর চলতে পারবে, জিগ 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 পারবে চলতে, জেড অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর চলতে পারবে। ও ওয়াই অক্ষ বরাবর চলতে পারবে, পারবে, এই যে ঝুম 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 চলতে পারতেছে, তাহলে এই যে জিগ 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 ঝুম 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 চলতে পারতেছে, তিন অক্ষ বরাবর চলতে পারতেছে, ঠিক আছে। ও চাইলে এইদিকেও যেতে পারবে, এই 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 তিন অক্ষ বরাবরই ও চলতে পারতেছে। এখন কথা হচ্ছে যে ও কিন্তু ঘুরতে পারবে না, কেন ঘুরতে পারবে না সেটা পরে বুঝাচ্ছি আমি তোমাকে। তাহলে ও কি করতে পারতেছে? তিন অক্ষ বরাবর চলতে পারতেছে স্বাধীনভাবে, মুক্তভাবে, কেউ বাধা দিতেছে না ওরে, কেউ ওরে বাধা দিতেছে না। তাহলে বলো দেখি এর ডিগ্রি অফ ফ্রিডম কত? এক পরমাণু গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম কত? এক পরমাণু গ্যাসের ডিগ্রিজ অফ ফ্রিডম হবে 1। এবং এটা যখন তোমরা সেকেন্ড ইয়ারে ফিজিক্সে থার্মোডাইনামিক্স পড়তে যাবা, তখনও তোমাদের কাজে লাগবে, তখনও তোমাদের কাজে লাগবে। তাহলে এর ডিগ্রিজ অফ ফ্রিডম এফ হচ্ছে 3, এবং তিনটাই হচ্ছে কি বলতো? তিনটাই হচ্ছে লিনিয়ার, মানে সরল রৈখিক, বা ট্রান্সলেশন বলা হয় এটাকে, ঠিক আছে, সরল রৈখিক, সরল রৈখিক, তিনটা ডিগ্রি অফ ফ্রিডম। এখানে আমি এখন আরেকটা বুঝো, তাহলে বুঝবা যে আসলে জিনিসটা কি। সালমান বলতেছে 1.67, এই গাধা, ওইটা 1.67 গামা, গামা নট নট এফ। সালমান ভালো বলছো 1.67, এটা জানো, এটাই অনেক কিছু। লাভ ইউ সালমান। ওকে, সালমান অনেক কিছু জানে। তারপরে চলো, তারপরে দ্বিপরমাণুক যদি হয়, দ্বিপরমাণুক যদি হয় তখন কি করতাম নে? হ্যাঁ আচ্ছা চলো দেখি দ্বিপরমাণুক হইলে কি করতে পারি। কারণ এটা আবার এদিকে এক্সটেন্ড করা যেতে পারে, জেড অক্ষ এদিকে যাইতে পারে, এক্স অক্ষ এদিকে আসতে পারে, ওয়াই অক্ষ আবার এদিকে নামতে পারে, তাই না? তো এক্স ওয়াই জেড, এটা হচ্ছে দ্বিপরমাণবিক। দ্বিপরমাণু যেমন O2, N2, তাই না, H2, এগুলো। ভাই দ্বিপরমাণু জিনিসটা দেখতে কিরকম? দ্বিপরমাণু জিনিসটা দেখতে কিরকম, ঠিক আছে? দ্বিপরমাণু জিনিসটা মনে করো এইটা একটা গ্যাস, মনে করো এটা একটা O2, এটা একটা O, এটা একটা O, দ্বিপরমাণু হইলো, এটা একটা দ্বিপরমাণু দিলাম আমি খুব সুন্দর মতো। সমস্যা আছে তোমার? সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা ভালো কথা, এটা একটা দ্বিপরমাণু হইতে পারে, এটাও একটা দ্বিপরমাণু, ঠিক আছে, হ্যাঁ হইতে পারে। আচ্ছা আমি এক কাজ করি, এভাবে তোমাদের না দিয়ে আমি তোমাদেরকে এইভাবে বোঝাই, যে ধরো এইটা একটা দ্বিপরমাণু গ্যাস আমি নিলাম, ওকে ভালো, ঠিক আছে। তাহলে ও মনে করো এই বরাবর জিগ 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 চলতে পারবে, তাহলে ও মনে করো এই বরাবর চলতে পারবে, এই বরাবর চলে ও এখানে আসতে পারবে, অবভিয়াসলি আসতে পারবে, তাহলে ও একদিক বরাবর জিগ 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 যাইতে পারতেছে। এ কি এদিকে আসতে পারবে? অবভিয়াসলি পারবে, ঠিক আছে, ও এদিকে আসতে পারবে,
তাহলে ও মনে করো কিছুক্ষণ পরে এখানে চলে আসলো, ঠিক আছে, ঝিক ঝিক ঝিক। এবার ও এদিকে আসতে পারবে? অবভিয়াসলি আসতে পারবে, কেন পারবে না? তো ও কিন্তু এদিকেও আসতে পারবে, তখন ওর অবস্থা কিরকম হবে? এরকম, এখানে চলে আসলো। তার মানে ও কিন্তু তিন দিক বরাবর চলতে পারতেছে, তিন দিক বরাবর চলতে পারতেছে, পারতেছে। তাহলে এর ডিগ্রি অফ ফ্রিডম কত? তাহলে এর ডিগ্রি অফ ফ্রিডম 3, এটা হচ্ছে সরল রৈখিক, ঠিক আছে, লিনিয়ার। বাট এখন সমস্যা আছে, সমস্যা হচ্ছে কি ভাই, দেখো এই বান্দাটা ঘুরতে পারবে এইভাবে, ঠিক আছে, এইভাবে ঘুরতে পারবে। কিভাবে ঘুরতে পারবে? এই একটা অক্ষ আছে, এই অক্ষকে কেন্দ্র করে ও গোল 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 করে ঘুরতে পারবে, এইভাবে ঘুরতে পারবে, এইভাবে 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 ঘুরতে পারবে, পারবে না? পারবে। এই তো ঘুরতে পারবে না, কারণ ওর তো ভাই কিছু নাই, ওর তো কোনো ব্যালেন্স নাই, ওর কার উপর ভর করে ঘুরবে? একটা জিনিস মনে করো এখানে রেখে দিলাম, এক পরমাণু, ও ঘুরতে পারবে? পারবে না, নেভার। এ ঘুরতে পারতেছিল না, যে কারণে এর ঘূর্ণন কোনো ডিগ্রি অফ ফ্রিডম নাই। বাট ও কিন্তু যখন উপরে উঠে যাবে, ও কিন্তু এইভাবে ঘুরতে পারবে। এই বান্দাটাও কি করতে পারবে? এইভাবে ঘুরতে পারবে। এখন এই বান্দা ভাবতেছে যে আমিও ঘুরবো, ও যখন ঘুরতে যাবে তখন ও কিন্তু বাধা প্রাপ্ত হয়ে যাবে। দেখো এইখানে ওরে অক্ষ বলবে, এই যে এটা এটা, ও যখন ঘুরতে যাবে তখন অক্ষ ওরে বলবে, কিসে ঘুরতেছস তুই, আমি তোর সামনে আসি না, কোত্থেকে ঘুরবি তুই? ঘুরতে পারবে? এভাবে যখন আসে তখন ঘুরতে পারতেছে, এইভাবে 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 ঘুরতে পারতেছে। যখন এইভাবে আসে তখন এইভাবে এইভাবে ঘুরতে পারতেছে। বাট যখন অক্ষ বরাবর নিজেই আসে তখন কি ঘুরতে পারতেছে? বাধা দিবে, এই যে বাধা দিবে, বাধা দিবে। তার মানে এই বরাবর কিন্তু ও ঘুরতে পারবে না। এখানে পারতেছে, এখানে পারতেছে, বাট চলাচল করতে পারতেছে 1 2 3, ঘুরতে পারতেছে 1 2। তার মানে ও স্বাধীনভাবে স্বাধীনভাবে চলাচল প্লাস ঘোরা কয়টা পাচ্ছে? 5টা। তাহলে এফ ইকুয়াল টু 3 হচ্ছে লিনিয়ার, এফ ইকুয়াল টু 2 হচ্ছে রোটেশনাল। রোটেশনাল মানে কি? ঘূর্ণন, রোটেশনাল। তাহলে টোটাল ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 3 + 2 = 5। 3 + 2 = 5। টোটাল ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে কি? 3/2, মানে 3 + 2 = 5। তাহলে এই যে দ্বিপরমাণু গ্যাসের জন্য তোমার গতিশক্তির ফর্মুলা কি দাঁড়াবে? ইকে ইকুয়াল 5/2 RT। এটা হওয়া উচিত, এটা হওয়া উচিত। বাট আমাদের বইগুলোতে এই ঘূর্ণনটাকে ইগনোর করে ফেলে। বাট এই কথাটা তো বলে দিবি রে ভাই, যে আই এম ইগনোরিং দ্য রোটেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম, এটা তো বলে দিতে হবে। তো এটা না বলে গাধার মতো 3/2 NRT সব জায়গায় ইউজ করছে। এইখানে না হয় 3/2 আমি মেনে নিলাম যে এগুলো গ্যাসের ক্ষেত্রে ইকে ইকুয়াল 3/2 NRT, বাট এটার ক্ষেত্রে হইতে হবে 5/2 NRT, যেটা করে না। এই রোটেশনালটা ইগনোর করে ফেলে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো বহু পরমাণু, এরপরে আসো বহু পরমাণু। সো 3টা অক্ষ আঁকাও আবারও, এই দিলাম, ঠিক আছে, এই দিলাম, এই যে দিলাম, ওকে। এখন বহু পরমাণুক একটা গ্যাস কিরকম, এই যে দেখলাম একটু আগে, যে মনে করো এটা হচ্ছে নাইট্রোজেন N, এইদিকে একটা H, এইদিকে একটা H, এইদিকে একটা H, ঠিক আছে, মনে করো একটা বহু পরমাণুক গ্যাস এরকম আছে, ঠিক আছে। আচ্ছা দাও এনআরটি দাও, সমস্যা নাই, 3/2 NRT, 5/2 NRT, তাই না? NRT, তাহলে এটা বহু পরমাণু গ্যাস। তাহলে ও কি করতে পারবে? জুম জুম জুম, জিগ জিগ জিগ, জ্যাক জ্যাক জ্যাক, 3 অক্ষ বরাবর চলতে পারবে, তাই না? 3 অক্ষ বরাবর চলতে পারবে। তাহলে ও যখন ঘুরে ঘুরে এখানে আসবে তখন ও দেখতে হবে এরকম, ঠিক আছে। যখন ও এই বরাবর যে এখানে আসবে তখন ও দেখতে হবে এরকম, সরি, এরকম,
ও যখন ঘুরে ঘুরে এখানে আসবে তখন ও দেখতে হবে কিরকম, এরকম। এই এখন দেখো তো ভাই, ও কিন্তু রোটেশন করতে পারবে 3 দিক বরাবরই, মানে সব দিকে তো যাইতে পারতেছেই, যাইতে তো পারতেছে, ঠিক আছে। ডিগ্রি অফ ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতার মাত্রা, ডিগ্রি অফ ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতার মাত্রা। তো এখন এ কি করতে পারবে, এ বরাবর ঘুরতে পারবে, খুব সুন্দর মতো ঘুরতে পারবে, কেউ বাধা দেওয়ার নাই, ঠিক আছে। মানে দেখো এটা 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 কেউ বাধা দিচ্ছে না, এটা ও ঘুরতে পারবে সুন্দর মতো এই বরাবর, ও ঘুরতে পারবে সুন্দর মতো এই বরাবর, তাই না? তার মানে আমার এখানে এফ হচ্ছে 3, যেটা লিনিয়ার, আর এফ হচ্ছে 3, যেটা কিনা হচ্ছে রোটেশনাল। রোটেশনাল, তাহলে আমার টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম এখানে হবে 3 + 3 = হচ্ছে 6। তাহলে এখানে এগুলো কোনগুলো গ্যাসের ক্ষেত্রে, এটা হচ্ছে বহু পরমাণু, বহু পরমাণু, যেমন যেমন হচ্ছে NH3, ঠিক আছে, তারপরে হচ্ছে H2S, কার্বন ডাই অক্সাইডের সমস্যা আছে, ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইডের সমস্যা আছে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে ইকে ইকুয়াল টু কি হবে, এখানে ইকে ইকুয়াল টু হবে 6/2 nRT, মানে এটা হবে 3 nRT, এটা হওয়া উচিত। বাট আমরা এই যে রোটেশনালটা আমরা ইগনোর করি, রোটেশনালটা আমরা ইগনোর করি, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমাদের ওয়াল ফর্মুলাজ আর 3/2 nRT। আমাদের মহামান্য স্যারের বইয়ে ভুল দেওয়া আছে, শুধু শুধু একটা বইয়ে না, সব বইয়ে ভুল দেওয়া আছে, বা সামহাও কিছু একটা করছে, সো ওইটাই আমরা করব, ঠিক আছে। ক্লিয়ার? এটা আরো ডিগ্রিজ অফ ফ্রিডম হইতে পারে, অনেকে ভাইব্রেট করে, ঠিক আছে, জিগ 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 ভাইব্রেট করে, ঠিক আছে। সো ভাইব্রেটটা নেওয়া হয়, ইগনোর করা হয়েছে এখানে, ভাইব্রেশনটা জেনারেলি খুব কম হয়, মানে হাই টেম্পারেচারে গেলে বেশি ভাইব্রেট করে। ফিজিক্সে আছে, কোন বইয়ে আছে গাধা, এমনি কিছু লিখা নাই, খালি লিখা আছে, খালি লিখা আছে এই 5/2, এই 5, এই, বাট এভাবে লিখা নাই কোথাও। চিত্র দিয়ে যদি কোনো বই লেখা থাকে বাংলাদেশের, ঠিক আছে, কি বলছি আমি, কোথাও নাই। বাইরের দেশের বইয়ে আছে, ইন্ডিয়ার বইয়ে আছে। ক্লিয়ার? সো দেখো, একাডেমিক ক্লাসে তোমাকে আসলে শিখতে হবে, তোমার মেন ফোকাসটা হবে, মানে তুমি তো লার্নিং, মানে ইউ আর লার্নিং ম্যান, তুমি শিখতে আসছো এখানে, তুমি এখানে শিখতে আসছো, তো আমাকে শিখাবো আমি তোমাকে, ঠিক আছে। সো এই স্পেসটুকু দিতে হবে, এই ধৈর্যটুকু রাখতে হবে, হ্যাঁ, এই ধৈর্যটুকু রাখতে হবে। এইচএসসি লাইফে কি জানতেন এটা ভুল, যখন শুরুতে পড়ি তখন এটা জানতাম না ভুল, বাট ইন ফিউচারে যখন হচ্ছে যখন বড় হইলাম, অ্যাডমিশনের আগ দিয়ে, তখন আমি জানলাম যেটা ভুল, এবং এই ক্লাসটা, এই জিনিসটা আমি শিখছি হচ্ছে, মানে আমার, মানে যাকে আমি গুরু মানি, বস মানি, আলেক পান্ডে স্যার, ওনার কাছ থেকে আমি এটা শিখছি। সো দ্যাটস ইট। আমাদের ভুলটাই করতে হবে, আমরা ভুলটাই করব, আমরা 3/2 এনআরটি দিয়েই করব, আমরা 3/2 এনআরটি দিয়েই করব। আমি আবারও বলি, আমরা ভুলটাই করব, 3/2 এনআরটি। আচ্ছা, এবার তোমরা আমাকে একটু বলো তো, মানে তোমাদের অ্যাকচুয়ালি কেমিস্ট্রিতে প্রবলেম কি কি হচ্ছে, তোমাদের অ্যাকচুয়ালি কেমিস্ট্রিতে প্রবলেম কি কি হচ্ছে, ঠিক আছে। আমি কিন্তু আজকে কোনো স্লাইড পড়াই নাই, আমি সবকিছু হাতে লিখে পড়াইছি, ঠিক আছে। সো আমি ওইগুলোতে গেলাম না, আমি জাস্ট আজকে হাতে লিখে পড়াইছি, ঠিক আছে। এরপরে আমাদের আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস, একটা জিনিস খালি বলে রাখি, যে পিভি ইকুয়াল টু এনআরটি, এই ফর্মুলাটা যেটা তোমরা দেখতেছো, এটা হচ্ছে আদর্শ অবস্থার, পিভি ইকুয়াল টু এনআরটি, এটা হচ্ছে আইডিয়াল। আইডিয়াল মানে একটা অ্যাজাম্পশন করা, মানে একটা ধরে নেওয়া যে আদর্শ অবস্থা, বাট অ্যাকচুয়াল ফর্মুলাটা হচ্ছে পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, ভি মাইনাস এন বি ইকুয়াল এন আর টি।
এইটা হচ্ছে আমার রিয়াল গ্যাস, এটা হচ্ছে রিয়াল অবস্থা, এটাই বাস্তব, দিস ইজ বাস্তব, ঠিক আছে, এটাই বাস্তব। ওকে, এটাও বাস্তব না, আরো বাস্তব কিছু আছে, এবং এটাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। এটা আমরা পড়বো নেক্সট দিন, ঠিক আছে। মানে ইকুয়েশন আমরা পড়ছি এটা, বাট যদি আমি বাস্তব অবস্থায় ধরি তাহলে এটা হয়। আচ্ছা, তোমরা তো অনেক মানে কেমিস্ট্রি হয়তো পড়তে পারো অনেকে অনেক জায়গায়, সো তুমি কি নিজেকে কোনোভাবে মানে আপডেটেড ফিল করতেছো, লাইক ক্লাস করার পরে বা আমি যেসব জিনিসগুলো শিখাচ্ছি এই জিনিসগুলো শেখার পরে একটুকে আপডেটেড ফিল হয়, বা কনসেপ্ট ক্লিয়ারেন্স যেটাকে বলা হয় সেটা কি ফিল করতে পারো? কারণ ধরো 3/2 কেটি সবাই জানে, ঠিক আছে, হ্যাঁ, মনে করো √3RT/m সবাই জানে, মুখস্থ করে, বাট তুমি কি জিনিসটা ফিল করতে পারো যে এই জিনিসটা এভাবে করে এভাবে এখান থেকে আসতেছে? বয়েলের সূত্র সবাই জানে, তুমি কি ফিল করতে পারছো বয়েলের সূত্র কিরকম? গেলুসাকের সূত্র সবাই জানে, তুমি কি ভিজুয়ালাইজ করতে পারছো যে গেলুসাকের সূত্র কিরকম হইতে পারে? পারছো নিশ্চয়ই, ঠিক আছে। ওকে, সো তোমরা অবশ্যই অবশ্যই ক্লাসের রিভিউ দিবা, ঠিক আছে, যে আজকের ক্লাসে তোমরা যেটা শিখলা এই এই জায়গাটা বিশেষ করে, তারপরে হচ্ছে তুমি জিন থিওরি, ঠিক আছে, এটা আমি এই এইচএসসি 26-এও পড়াইছি। সো এই যে এই জায়গাটুকু আরেকবার রিপিট করতে পারো তোমরা, আর আগের যে 7টা ম্যাথ আছে সুন্দর করে এগুলো দেখে নিবা। আমরা সঠিক জিনিসটা জানলাম, বাট আমরা আসলে 3/2 এনআরটি এটাই আমরা সবসময় ইউজ করব। ওকে, তো সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম সবাইকে, বেস্ট অফ লাক।